হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। আকাশ, তোমার জন্য একটা কাজ আছে। কাকে মারতে হবে বলুন? তুমি কি করে বুঝলে আমি কাউকে মারতে বলবো? 6 বছর ধরে মাফিয়ায় রাজত্ব করতেছি। আমার জন্য কাজ মানেই তো কাউকে খুন করা। কথাটা তুমি ঠিক বলেছো। এখন আমাকে কি করতে হবে বলুন? কাকে মারতে হবে তার ঠিকানা সহ বাকিটা আমাকে পাঠিয়ে দিন। 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবে, তবে কাজটা কিন্তু কলকাতায় করতে হবে। মানে তোমার এখান থেকে এসে আমার এখানে আসতে হবে। আপনার জায়গায় হলে আপনি নিজে কেন করছেন না? ভালো করেই জানো আমি কোনো কাজ নিজে করি না। ঠিক আছে, আসতেছি আমি। 2 দিন পরে আকাশ ওর ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসে রেল স্টেশনে। একটা কেবিন নেয় যা শুধুমাত্র দুজনের জন্য। কেবিনে এসে ভাবতে থাকি কিভাবে কি করবে। তখনই কেউ একজন কেবিনের দরজা টোকা দিচ্ছে। দরজা খুলে দেয়। কি চাই আপনার? আপনাকে চাই। মানে কি? আমি তো বুঝতেছি না। এত মানে বুঝতে হবে না। চোখে কি সমস্যা আছে? হুম। আশ্চর্য, আমার চোখে কেন সমস্যা থাকবে? একটা অসহায় মেয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কোথায় তাকে বসতে দিবেন তা না করে উল্টোপাল্টা প্রশ্ন করেই যাচ্ছেন। দেখুন, আমি 2 সিটের কেবিন নিয়েছি যেন আরাম করে যেতে পারি। এখন আপনাকে যদি থাকতে দেই তাহলে তো দুজনের জন্যই অসুবিধা হয়ে যাবে। কোনো অসুবিধে হবে না। আপনি ওইদিকে ফিরে শুবেন আর আমি এই দিকে। আচ্ছা, আমি আপনাকে আমার পাশে কেন ঘুমাতে দেব? এই পাশে কি ভাবি ঘুমায়? উল্টোপাল্টা কথা বলবেন না, আমি এখনো বিয়ে করিনি। সরেন তো, আমি ঘুমাবো। কথাটা বলে ব্যাগ আকাশের হাতে ধরিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা একটা অপরিচিত মেয়ে এভাবে কেবিনে এসে শুয়ে পড়বে এটা ভাবতেও অবাক লাগে, তাই না? কি আর করার। দেখি সামনের দিকে কি হয়। ট্রেন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে এসে থামে। তখন বাইরে যান তো। আশ্চর্য, আমি কেন বাইরে যাব? খাবার নিয়ে আসেন। তো আপনি নিয়ে আসেন। আসলে আমার ব্যাগ চুরি হয়ে যায়, ওখানে টাকা আর টিকিট ছিল। সেই জন্য বাধ্য হয়ে টিটির মাধ্যমে জানতে পারি আপনি একা 2টা সিট নিয়েছেন। সেই জন্য আপনার কাছে আসা। এই কথাটা আগে বললেই পারতেন। এখন তো বললাম। কি আনতে হবে বলুন, আমি নিয়ে আসতেছি। এরা থেকে জেনে নিয়ে নিচে নেমে কিছু খাবার কিনে আনতে যাবে। তখন 5টা ছেলে আকাশকে ডাকে। এই দিকে আয় তো। আমাকে বলছেন? এই পানির বোতলটা দাও তো। এই নিন পানি। দোস্ত, শুধু পানিতেই কি পেট ভরবে? বাকি খাবারগুলোও নিয়ে নে। দেখুন, এটা কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি কিছুই তো এখনো দেখিসনি। বাইরের এই ঝামেলাটা এরা জানালা দিয়ে দেখতেছে, সেজন্য নেমে আকাশের পিছনে এসে দাঁড়ায়। খাবার আনতে এত সময় লাগে আর আপনারা পানি চেয়েছেন, ভালো কথা। ও আপনাদের পানি দিল, এখন আবার সব খাবার চাচ্ছেন? এতই যখন ক্ষুধা লেগেছে তাহলে ওর থেকে খাবার নিয়ে খেতে পারেন। কিন্তু আপনাদের তো মনে হয় যথেষ্ট টাকা আছে, তারপরও এরকম ভিখারির মতো আচরণ করছেন কেন শুনি? এ কি, এই মেয়ে তো রীতিমতো আমাদের অপমান করতেছে। ওই, তোদের মান থাকলে তো তোদের অপমান করব, তাই না? বন্ধু, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। তুই একটা কাজ কর, মেয়েটাকে আমি নিয়ে যাই, তোরা ওই ছেলেটাকে দেখ। বললেই হলো, আমি নিয়ে যাব মেয়েটিকে, তুই বরং ছেলেটাকে দেখ। ওরা এভাবে নিজেদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। ততক্ষণে আকাশ ইরাকে নিয়ে ট্রেনে উঠে পড়ে, সাথে ট্রেনও চলতে থাকে। আপনারা কি ভেবেছিলেন মারামারি হবে? আসলে সবসময় তো আর মারামারি ভালো লাগে না, সেজন্য মারামারি দেয় নাই। কিছুক্ষণ পরে ওরা কেবিনে এসে বসে, তারপর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এরই মধ্যে কিছু দূর যাওয়ার পর ট্রেনটা থেমে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারে সামনের লাইনের সমস্যা, 3 ঘন্টা লাগবে ঠিক করতে। কিছুটা পরে এই 3 ঘন্টা বসে না থেকে চলুন আমরা একটু বাইরে ঘুরে দেখি। কিন্তু ব্যাগ? সাথে নিয়ে নিন, পরে দেখা যাবে ব্যাগ হারিয়ে যেতে পারে। ওরা ব্যাগ নিয়ে নিচে নামে। আশেপাশের সব যাত্রীরাও নিচে নেমে যায়। কিছুক্ষণ পর চলুন
ওই জায়গা থেকে ঘুরে আসি। ওরা যেতে থাকে তখন কিছু পুলিশ ওদের পথ আটকে দাঁড়ায়। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যে ট্রেনে করে যাচ্ছিলাম লাইনে সমস্যা হয়েছিল, সেজন্য সময় লাগবে ঠিক করতে, তাই আমরা এই দিকটা ঘুরে দেখছিলাম। তা তোমাদের ব্যাগগুলো দেখি তো। ব্যাগ তল্লাশি করে তেমন কিছু পায়নি। পরে ওরা ঘুরতে থাকে তখন শফিক চৌধুরী আবার কল দেয়। কতদূর পর্যন্ত এলে? ওনাকে সবটা বলে, সবটা শুনে। আচ্ছা, এসেই আমাকে জানিয়ে দিও। হ্যাঁ। এইদিকে পিছনে তাকিয়ে দেখে ইরা নেই। কিছুটা দূরে তাকিয়ে দেখে কিছু ছেলে উঠিয়ে নিয়ে যাচ্ছে, সেজন্য একটা ট্যাক্সি নিয়ে পিছু করতে থাকে। একটু পরে ওদের পিছনে একটা কারখানায় আসে। তুই কি ভেবেছিস আমাদের কাছ থেকে পার পেয়ে যাবি? তোরা কি করে জানিস আমি এখানে? কি করে জানি সেটা বড় কথা না, বড় কথা হলো তোর সাথে এখন কি কি করব, এটাই বড় প্রশ্ন। প্লিজ আমাকে ছেড়ে দে। এরকম কিছু বলবো তোদের এটা ভেবেছিস তোরা? হুম হুম, তাহলে তোরা ভুল করছিস। কথাটা বলেই ওদের মারতে থাকে। এরা বুঝতে পারে কেউ একজন এসেছে, সেজন্য ওদের না মেরে পাশেই লুকিয়ে থাকে। তখন আকাশ এসে দেখে দুজন মার খেয়ে পড়ে আছে। ওই মেয়েটা কোথায়? আমি এখানে। কথাটা বলে আকাশের পিছনে এসে ওকে ধরে দাঁড়ায়। প্লিজ আমাকে বাঁচান। কি ধরিপাছ মেয়ে রে বাবা, একটু আগেই আমার বন্ধুদের মেরেছে, এখন নাটক করা হচ্ছে। বিশ্বাস করুন আমি ওর লোকেদের মারিনি। মারলে তো আরো ভালো হতো। তোরা তো ওই ছেলেগুলো, তোদের সাহস তো কম না, তোরা আবারও আমাদের পিছনে এসেছিস। ওই সময় তো তুই বেঁচে গিয়েছিস, কিন্তু এখন কি করে বাঁচবি বল? কিভাবে বাঁচবো তা জানি না, তবে তোরা বাঁচবি কি না সেটা আমি আজও জানি না। এরপর ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ আসে আর ওদের থানায় নিয়ে আসে। মারামারি করছিস কেন? এরা আমাদের স্টেশন থেকে ফলো করতে করতে এসেছে, এখন তো ওকে উঠিয়ে নিয়ে ওখানে এনেছে। এই মেয়ে, ও যা বলতেছে সবটা কি সত্যি? জি সবই সত্যি। ওরা এই নিয়ে 2 বার আমার পেছনে এসেছিল, এবার তো রাস্তা থেকেই। তা এই ছেলেটি তোমার কে হয়? কোন ছেলে? তোমার পাশে যে দাঁড়িয়ে আছে ওর কথা বলছি। ও তো আমার বয়ফ্রেন্ড হয়। দেখে তো মনে হচ্ছে না। দেখুন অনেক কিছুই দেখে মনে হয় না, সেই জন্য এখন আমাদের ছেড়ে দিন। আপনার কথা মতো তো ছেড়ে দেব না, কেননা এমনভাবে ওদের মেরেছে দেখে তো কোনো প্রফেশনাল লোকের মতো মেরেছে। দেখুন, আমি শুধু আত্মরক্ষার কারণে এইসব করেছি। ও তাই নাকি? তাহলে একটা কথা বলুন, আপনারা দুজন এখন কোথায় যাচ্ছেন? কলকাতায় যাচ্ছি ওর বাবার কাছে। তো আপনি কোথায় থাকেন? আমি দিল্লিতে থাকি। আমরা ভালোবাসি তো, সেজন্য ওর বাবার কাছে যাচ্ছি কথা বলার জন্য। এবারের মতো ছেড়ে দিলাম তোমাদের, কিন্তু এরপর যেন না দেখি এরকমটা করতে। তা তোমরা যাবে কি করে? নতুন করে ট্রেনে যাব, নয়তো বাসে। ঠিক আছে, যান তাহলে। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পরে। ধন্যবাদ আপনাকে আমাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তা এখন যাব কি করে আমরা? ট্রেনে তো অনেক ঝামেলা, চলুন বাসে করে যাই। তবে চিন্তা করবেন না, আমি কলকাতায় পৌঁছে আপনার টাকা পাঠিয়ে দিব। এবার ওরা বাসে করে যেতে থাকে, তবে বিপদ যেন ওদের পিছু ছাড়ছে না। কেননা বাস একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, আশেপাশে আর গাড়ি তো আছেই, কিন্তু তাও একটা ভয়। কেননা জায়গাটা একদম নিরিবিলি, বলো তো যায় না কোন দিক দিয়ে কি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওই বাসটা হাইজ্যাক করে কিছু লোক। কেন করে তা আপনারা একটু পরে জানতে পারবেন। ওরা বাসটাকে ওদের আস্থানায় নিয়ে যায়। আমাদের এখানে আনার কারণ কি একটু বলবেন? ওই একদম চুপ করে থাক, তোকে কেন বলবো? আমাদের আটকে রেখেছেন, অথচ আমাদেরই বলবেন না কেন আটকে রেখেছেন? এটা তো লজিকে মিল খায় না। ওই এই লজিককে ওটা কেউ না, শুধু কথার কথা বললাম আর কি। প্লিজ আমাদের ছেড়ে দিন। সরকার আগে আমাদের বসকে ছেড়ে দেবে, তারপর আমরা তোদের ছেড়ে দেব। তোমাদেরও বস আছে? তোর কি মনে হয়? অনেক কিছুই মনে হয়, আবার অনেক কিছুই মনে হচ্ছে ও না। আচ্ছা যাক গিয়ে সেসব কথা, তাড়াতাড়ি তোমরা তোমাদের ঝামেলা শেষ করো, আমাদের আবার যেতে হবে। এদিকে লোকগুলো কল দেয়, সেটা সরকারকে জানাই। ওরা যেন ওদের বসকে ছেড়ে দেয়। এইদিকে এটা কি করে সম্ভব? কেন সম্ভব না স্যার? ওর মতো একটা কুখ্যাত লোককে ছেড়ে দিব নাকি?
বাসের মধ্যে 40 জন লোক, তার মধ্যে অনেকে আছে সরকারি চাকরিজীবী। কি বলো? জি স্যার, ঠিক বলেছি। তাহলে ওকে ছেড়ে দাও। ঠিক আছে। কিছুক্ষণ পরে রিয়াজকে ছেড়ে দেওয়া হয়। রিয়াজ ছাড়া পেয়ে চলে যায় ওর আস্তানার দিকে। ওখানে আসার পরে, ভাই কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। সত্যি এতদিনে তোরা একটা কাজের কাজ করেছিস। তার বলতে এমনভাবে হাইজ্যাক করেছি ওরা তো বাধ্য হয় আপনাকে ছেড়ে দেওয়ার জন্য। তা ওদের কোথায় রেখেছিস? সবাই তো বাসেই আছে। চল গিয়ে দেখে আসি। কিন্তু বস, ওদের নিয়ে কি করব? ওদের দিয়ে আরো কিছু কাজ করিয়ে নিব ভাবছি। আচ্ছা চল ওদের দেখে আসি। রিয়াজ বাসে উঠে সবাইকে দেখতে থাকে। তখন আকাশ ভিতরে ছিল না, কেননা ও তখন নিচে নেমেছিল প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। চিন্তা করবেন না, আমাকে তো সরকার ছেড়ে দিল। এবার আমি সহ আপনাদের অনেক তাড়াতাড়ি করে ছেড়ে দিব। তবে কিছু কাজ বাকি আছে, সেগুলো সরকার করে দিবে। তারপর আমি ব্যবস্থা নিব। এদিকে কথাটা শুনে লোকজন কিছুটা ভয় পায়। এদের সবাইকে আপাতত ভিতরে নিয়ে আটকে রাখ, তারপর বলতেছি কি করা যায়। লোকজন তো ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে রিয়াজ বাস থেকে আকাশকে দেখেই চমকে ওঠে, সাথে সাথে দৌড়ে কাছে আসে। আরে ভাই, আপনি এখানে? ওই তোরা কেন বলিসনি ভাই এখানে এসেছে? ভাই আপনি কি খাবেন বলেন? আমি এখানে খেতে আসিনি, তোর লোকেরা আমাকে তুলে এনেছে এই বাস সহ। বিশ্বাস করুন স্যার, আমার লোক তো আপনাকে চিনে না। ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাইতে হবে না, আমি তাহলে বাস নিয়ে যেতে পারি? অবশ্যই স্যার, আপনার যেমন ইচ্ছে তেমনই করতে পারেন। তাহলে ভালো থেকো। বাসে এসে ড্রাইভারকে বাস চালাতে বলে, কিন্তু ড্রাইভার তো ভয় আছে। রিয়াজ ইশারা করলে বাস নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে, বস, একটা কথা বুঝলাম না। কি কথা বল? ওর মতো একটা সাধারণ ছেলেকে আপনি এইভাবে কেন সম্মান দিলেন? তোরা তো জানিস না ওনার পরিচয়। যদি জানতে পারতি তাহলে এই প্রশ্ন তোরা করতে পারতি না। তাহলে বলুন বস, কে উনি? এখন তোদের জানতে হবে না, তোরা কাজ কর। তবে এই যাত্রায় আমরা সবাই বেঁচে গেলাম। এদিকে বাস কিছুক্ষণ যাওয়ার পরে, এটা কি হলো? কোনটা কি হলো? ওই লোকটা তোমাকে দেখে এরকম করলো কেন? কই, কিরকম করলো? তোমাকে দেখে এমন ভাব করলো, মনে হচ্ছে তোমাকে দেখে ভয় পেলো। কেন ভয় পেল তা আমি কি করে বলবো বলো? তার মানে তুমি জানো না? একদমই জানি না। এভাবে রাস্তায় ওরা কথা বলতে থাকে। 5 ঘন্টা পরে ওরা কলকাতায় এসে পৌঁছায়। এই নিন 1000 টাকা, আশা করি এই টাকায় বাসায় পৌঁছে যেতে পারবেন। সমস্যা হবে না। তা আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব তা এখনো জানি না, দেখি কোথায় যেতে পারি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিন। মোবাইল নাম্বার কেন? বাহরে, আপনার টাকাগুলো তো পরিশোধ করতে হবে, তাই না? সেই জন্যই তো তাড়াতাড়ি নাম্বার দিন। নাম্বার নিয়ে চলে যায়। তারপর আকাশও একটা হোটেলে এসে থাকে। হোটেলে এসে শফিক চৌধুরীকে কল দিয়ে জানিয়ে দেয়। চিন্তা করবেন না, আমি হোটেলে এসে পৌঁছালাম। কিন্তু তোমার এত লেট হলো কেন? সে অনেক কাহিনী। এখন তাহলে রেস্ট নিয়ে খাবার খেয়ে ঘুমাও। তোমার কাছে কাল লোক পাঠাবো, সে এসে তোমাকে সবটা বুঝিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে। আকাশ তো নিজের মতো করে ঘুমায়। অন্যদিকে ইরা চলে আসে বাসায়। এসে তো হাউকাউ শুরু করে দেয়। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়নি তাই বলো। আচ্ছা বল, শুনছি। ইরা ওর মাকে সবটা বলে, সবটা শুনে। হায় আল্লাহ, তোকে এত ঝামেলা সহ্য করতে হয়েছিল? তার বলতে ভাগ্য ভালো ছেলেটা আমার সাথে ছিল, নয়তো আমার কি যে হতো। তা বাবা কোথায়? তোর বাবা তো তোকে আনার জন্য রেল স্টেশনে গিয়েছে। আচ্ছা আমি কল দিয়ে চলে আসতে বলি। ঠিক আছে, আমি রুমে গেলাম। ইরা রুমে যায়। এদিকে ইরা বাবাকে কল দিয়ে চলে আসার জন্য বলে। পরের দিন সকালবেলা, তা ইরা, বিয়ে বাড়িতে কেমন কাটলো দিন? অনেক ভালো, আর আনন্দ করতে পেরেছি আব্বু। তাহলে ভার্সিটি কবে যাচ্ছ? এই তো কাল থেকেই যাব। আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি বের হলাম। হ্যাঁ, বের হয়ে চলে যায় কাজে। কিছুক্ষণ পরে আকাশ শফিক চৌধুরীকে কল করে। তো বলুন কিভাবে কি করতে হবে? আমাদের এখানকার একজন নেতাকে মেরে ফেলতে হবে। এতে আপনার কি লাভ? আমার কি লাভ হবে তা জেনে তোমার কোনো কাজ নেই। তুমি ওকে মেরে দিবে, এটাই বড় কথা। কতদিনের মধ্যে কাজটা করতে হবে? 3 দিন পরে। তোমাকে একটা ঠিকানা আমি পাঠিয়েছিলাম, ওই ঠিকানায় সবকিছু লেখা আছে। তুমি ওই জায়গায় যাবে,
তারপর জায়গাটা ভালো করে দেখবে কিভাবে ওকে মারা যায়, ঠিক আছে? কিন্তু 3 দিন পরে কেন? এই 3 দিন পরেই ওই লোকটা ওই জায়গায় একটা ভাষণ দিবে, তখনই তোমাকে ওই লোকটাকে মারতে হবে। আমি তাহলে ওই জায়গায় গিয়ে দেখে আসি। সেটাই করো। ওখান থেকে বের হয়ে চলে আসে ওই জায়গায়। ওখানে এসে দেখে মঞ্চ সাজানো হচ্ছে, সেজন্য একটা লোক ডাক দেয়। এই যে ভাই, শুনছেন? জি বলুন। এই মঞ্চটা কি ওইদিকে না ঘুরিয়ে এইদিকে ঘুরিয়ে করা হয়নি কেন? সে কথা আপনাকে কেন বলতে যাব? কে আপনি? আমি একজন সাধারণ জনগণ। কেননা সব রাস্তা একদিকে, আবার বাকি সব কিছু অন্যদিকে, সেই জন্য জিজ্ঞেস করা। আসলে এদিকে পুরানো বিল্ডিং আবার নতুন করে কাজ চলছে। এদিকে মঞ্চ থাকলে ওনার বিপদ হতে পারে, সেজন্য উল্টো দিকে করা, কারণ এদিকে শুধু পানি। ধন্যবাদ ভাই তোমাকে। তুমি এই কাজ করেও এত ভালো একটা কথা বলেছ, সত্যি তা অসাধারণ। এটা তো আমি নিজে বলিনি, এটা তো পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে, সেই জন্য আমরা তা করতেছি। কিন্তু আপনি কি তা তো বললেন না? আমি একজন রিপোর্টার। ও আচ্ছা, কিন্তু মুখটা ঢাকা কেন? অনেক রোদ, সেজন্য একটু একটু বুঝতেই তো পাচ্ছেন। আচ্ছা ভাই, কাজ করতে হবে। লোকটা কাজে যায় তখনই। যাক বাবা, মোটামুটি কিছু তথ্য তো পেয়েছি। বিল্ডিংগুলো থাকলে কতই না ভালো হতো, কিন্তু কি করার, কপালে যা আছে এখন তো দেখি সেটাই হবে। সেজন্য কল দেয় শফিক চৌধুরীকে। কল দিয়ে সবটা বলে, উনি সবটা শুনে। দেখো, আমি এত কিছু জানি না, তুমি ওকে কিভাবে মারবে তা একান্তই তোমার ব্যাপার। মারতে তো ওকে হবেই, কিন্তু ওই জায়গায় সিকিউরিটির কীরকম ব্যবস্থা থাকবে তা জানতে পারলে সুবিধা হতো। ওই এরিয়ার 1 কিলোমিটার পর্যন্ত প্রশাসনের লোক থাকবে, পানির দিকে থাকবে হেলিকপ্টার, আর বিল্ডিংগুলোতে থাকবে পুলিশ আর অন্য কিছু প্রশাসন। এই কেমন নেতা যার জন্য এত সিকিউরিটি? তোমার কাছে দুটো অপশন আছে। কিরকম? হয় তুমি রিপোর্টার হয়ে ওখানে যাবে, নয়তো ওখানে ডেকোরেশন যারা করতেছে ওদের মধ্যে কারো সাথে কথা বলো, মঞ্চে বোম রাখার ব্যবস্থা করো। আইডিয়াগুলো খারাপ না, কিন্তু তাও যখন বলেছেন তখন চেষ্টা করাই যায়, কি বলেন? তুমি তাহলে কথা বলে জানাও আমাকে, আমি তোমার জন্য তাহলে বাকিগুলোর ব্যবস্থা করতেছি। আকাশ এসে লোকটার সাথে কথা বলতে থাকে, কেননা লোকটাকে অনেক টাকা অফার করা হয়। টাকা তো দিবেন, তা না হয় বুঝেছি, কিন্তু আমি ধরা খেয়ে যাব না তো? ধরা খাওয়ার কোনো আশঙ্কা নেই, কেননা এখানে অনেক জায়গায় বোমা রাখবো, যা ওরা বুঝতেও পারবে না। কিন্তু আমরা তো থাকবো না। তোমরা কোথায় যাবে? আমরা তো এগুলো করে চলে যাব, বাকিটা ফুলের দোকানে যারা কাজ করে ওরাই করবে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এই নাও 2000 টাকা। ধন্যবাদ। আপনি কি স্যার? তবে একটা কথা, এই কথাগুলো কাউকে কোনোভাবেই বলা যাবে না। চিন্তা করবেন না, কাউকে বলবো না। এদিকে শফিক চৌধুরীকে কিছু বোমা আর গুলির ব্যবস্থা করে দেওয়ার জন্য বলে। কিছুক্ষণ পরে, চিন্তা করো না, হয়ে যাবে। কথা শেষ করে চলে আসে হোটেলে। এদিকে অমর কল করে। হ্যাঁ বলো। কোথায় আপনি? গতকাল থেকে দেখছি না। আমি তো এসেছি এখানে একটা কাজে। কি কাজ আর কথাই এখন? আমি এখন কলকাতায় আছি। ওখান থেকে ফিরবেন কবে? এই তো 5 দিন পরে। কিছু কি হয়েছে? নীরব তো ঝামেলা করতেছে। কোন নীরব? যাকে আপনি কয়েকদিন আগেও মেরেছেন। ও, এখন ঝামেলা করতেছে কেন? ওই যে ওকে মেরেছেন সেজন্য। এরপর যদি ওর সাথে দেখা হয় বা ঝামেলা করতে আসে তাহলে মেরে ফেলবে ওকে। এমনটা করা কি ঠিক হবে? হবে। ভালো কথা। কাল 1 চালান অস্ত্র আসবে, সেগুলো বুঝে শুনে রেখে দিবি তোর কাছে। ঠিক আছে, তারপর কি করব? ওইগুলো গোডাউনে রেখে দে, বাকিটা আমি আসার পরে দেখব কি করা যায়। ঠিক আছে। কথাটা শেষ হয়। এদিকে ইরা হঠাৎ মোবাইল হাতে নেওয়ার পরে আকাশের কথা মনে পড়ল, সেজন্য কল দেয়। কয়েকটা বার রিং হওয়ার পর কল রিসিভ করে। জি বলুন। চিনতে পেরেছেন আমাকে? জি না, কে আপনি? আরে আমি ইরা। কোন ইরা? আর আমার কাছে কি চান? আমি চাইতে আসিনি, দেওয়ার জন্যই এসেছি। কি দিবেন? টাকা দেওয়ার জন্য। আবার এটা বলবেন না কিসের টাকা। আমি আপনার সাথে ট্রেনে বাসে করে এসেছি, টাকা ধার নিয়েছিলাম আপনার থেকে। এখন কি মনে পড়েছে? নাকি আরও কিছু বলতে হবে?
এখন মনে পড়েছে। আচ্ছা শুনুন, কাল এই ঠিকানায় চলে আসবেন। আচ্ছা, ঠিকানা আমাকে পাঠিয়ে দিন। ঠিকানা দেওয়া হয়। অন্যদিকে ইরা অনেক আগে ভার্সিটিতে এসে কিছু ছেলেকে উড়ুম ডারুম করে মারতে থাকে। আকাশ দূর থেকে দেখে তো একটু ভয় পায়, সেজন্য কল দেয় ইরাকে। কোথায় আপনি? আসতে কতক্ষণ লাগবে? আমি তো ভার্সিটির গেটের এখানে। তো ভেতরে আসুন। ভয় হচ্ছে আমার। আশ্চর্য, ভয় কেন হবে? দারোয়ান কিছুই বলবে না। ভয় তো দারোয়ানকে নিয়ে হচ্ছে না। তাহলে কাকে নিয়ে? কাকে আবার? আপনাকে ভয় হচ্ছে। আমাকে দেখে ভয়? এটাও কি সম্ভব? যেভাবে ছেলেদের ধরে পেটাচ্ছেন হয়তো হবেই, আবার আমাকে এভাবে ধরে পেটাবেন না তো? আরে কি যে বলেন, ভেতরে আসুন। এবার ভিতরে আসে। ভিতরে আসতেই ছেলেগুলোকে ছেড়ে দেয়। তারপর ইরা ওর বান্ধবীগুলোর সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। তাহলে উনি সেই? সত্যি ভাইয়া, আপনি যদি না থাকতেন তাহলে আমার বান্ধবীর যে কি হতো। সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমাদের জানা নেই। আচ্ছা, ওদের মারছেন কেন? ওরা তো ভার্সিটির মধ্যে ড্রাগস। বাকিটা বলার আগে ইরা ইশারায় চুপ থাকতে বলে। কি ব্যাপার, চুপ কেন? ওইসব কিচ্ছু না, এই নিন 3000 টাকা। কিন্তু আমি তো আপনার পিছনে 2000 টাকাও খরচ করিনি। আরে বিপদের সময় যেটুকু সাহায্য করেছেন এটাই তো অনেক। চাইলে তো লক্ষ টাকা দিতে পারি, কিন্তু এটা করলে আপনাকে ছোট করা হবে, সেই জন্য ছোট্টভাবে দিলাম। বাহ, অনেক গুছিয়ে কথা বলতে পারেন তো। আচ্ছা, যখন এসেছেন তখন চলুন একসাথে খাবার খেয়ে নিই। খাওয়া যায়, তবে বিল আমি দিব। না করলে তো শুনবেন না, সেই জন্য নতুন করে আর বললাম না কোনো কিছু। চলুন তাহলে। ওরা খেতে চলে যায়। কিছুক্ষণ পর কিছু ছেলে আসে ওখানে। ওই, তুই আমার লোকের গায়ে হাত দিয়েছিস কেন? বেশি কথা বললে এবার তোকে মারবো। দেখ ইরা, তোর বাবা একজন নেতা বলে ভার্সিটিটাকে নিজের মনে করে যা ইচ্ছে তাই করবি, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি মানাতে না পারিস তাহলে ভার্সিটি থেকে বিদেয় হও। ভুলে যাস না, আমি এই ভার্সিটির একজন সম্পাদক। তোর ছেলেরা ভার্সিটিতে ড্রাগস বিক্রি করে বেড়াবে আর আমি সেটা চুপচাপ দেখতে থাকবো? তা তুই ভাবলি কি করে? শুধু তোর বাবা একজন নেতা বলে তোকে কিছু বলি না, কিন্তু যেদিন সব কিছু ভুলে যাব সেদিন তোর কি হাল করব তা তুই নিজেও জানিস না। এই ছেলেটা কে? নতুন করে খদ্দের ধরে এনেছিস নাকি তোর বান্ধবীর জন্য? কথাটা শুনে এরা ছেলেটিকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে ছেলেটিও রেগে যায়। ইরাকে থাপ্পড় দিতে যাবে, আকাশ হাত ধরে ফেলে। তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস। কথাটা শুনে ছেলেটিকে একটা ঘুষি মারে। এতে আরো কিছু ছেলে এসে একত্রিত হয়। ওই শালাকে ফালা করে মার। ওরা মারতে আসে আকাশকে, কিন্তু ওদের মেরে ওখানেই শুয়ে দেয়। যদিও ইরা জানে আকাশ মারামারি ভালোই পারে, সেজন্য চুপ করে থাকে। সাথে রিমি আর টিনাকেও চুপ থাকতে বলে ওদের মারা হলে। আর কেউ থাকলে নিয়ে আসিস। ভাইয়া তো ভালোই মারামারি করে। ওটাই তো দেখতেছি। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন সেসব কিছুই তো জানা হলো না। এসেছি একটা কাজে, তবে 4-5 দিন থেকে চলে যাব। এরপর কি আবার আসবেন না? ঠিক জানি না। আচ্ছা, তাহলে যতদিন আছেন প্রতিদিন আমাদের সাথে আড্ডা দিবেন। কি থাকবেন তো? সব সময় ভার্সিটিতে আড্ডা দেওয়া তো সম্ভব না। বুঝতে পেরেছি, তবে এক এক দিন এক এক জায়গায় দিব আড্ডা। ঠিক আছে, তাহলে চলি আজকে। ওখান থেকে ওই মঞ্চের এখানে আসে। এসে নিজের মতো করে আরও কিছুক্ষণ দেখতে থাকে কিভাবে কি করা যায়। তখন আকাশ একটা জিনিস লক্ষ্য করে যা আকাশের প্ল্যানকে আরও সহজ করে দেয়। তাই শফিক চৌধুরীকে বলে সেসব ব্যবস্থা করতে বলে। বিকেলে ওমর সব অস্ত্রগুলো নামিয়ে তারপর সব কিছু ঠিক আছে কিনা তা ভালো করে দেখতে থাকে। সবটা ঠিক হয়ে গেলে, বস সবটা তো ঠিক আছে। তাহলে ওইগুলো গোডাউনে রেখে দাও। কাল একটা লোক আসবে, ওর কাছে একটা লিস্ট আছে। সে লিস্টে যা যা আছে ওকে সবটা দিয়ে দিবে, কোনো টাকা চাইতে হবে না। ঠিক আছে, তাই হবে। এভাবে ওই দিন কেটে যায়। পরদিন আকাশ আবারও দেখা করে ইরার সাথে। এবার ওরা আসে একটা পার্কে। ওখানে ওই ছেলেটা এবং আরও 20 জনকে নিয়ে এসেছে। ওরা তো আকাশের সামনে আসে। বললি না যাকে ইচ্ছে নিয়ে আয়। দেখ তোর জন্য এইগুলো
ও বেশি হয়ে যাবে জানি, তাও এদের নিয়ে এসেছিস। সে যাক গিয়ে, তোরা আগে এই ছেলেটিকে মারতে থাক। তোর জন্য কিন্তু মোটেও ভালো হবে না। বেশি কথা বললে তোকেও মারবো এখানে। আমি তোর কি অবস্থা করব তা তুই নিজেও টের পাবি না। আপাতত আজকের জন্য তো মার খেয়ে নে, বাকিটা আমি পরে দেখে নেব। কিছু ছেলে আসে মারার জন্য। আকাশ প্রথমত ওদের ভালোভাবে হ্যান্ডেল করতে থাকে, কিন্তু ওরা এত লোকজন অনেক বেশি, সেজন্য শেষ পর্যায়ে আর পেরে ওঠেনি। ওরা আকাশকে মারতে থাকে, সেজন্য এবারেরা চুপ থাকে না, ওর বান্ধবীদেরকে নিয়ে ছেলেগুলোকে মারতে থাকে। কিছুটা মার খাওয়ার পরে, কাজটা কিন্তু ভালো করলি না ইরা, এর প্রতিশোধ কিন্তু আমি নিব। বারবার আসবি, এরকম ডায়লগ দিবি, আর এরকম ভাবে মার খেয়ে আবার চলে যাবি। এরপর দেখবি কি নিয়ে আসি। যা তো এখান থেকে। আর আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আরে এগুলো কিছুই লাগবে না। কি বলেন? অনেক ব্যথা পেয়েছেন তো? বললাম তো কিছুই হবে না। একটু পরে আকাশ ওদের সাথে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। আচ্ছা, কাল দেখা করতে পারবো না আমি। কেন? কি হয়েছে কাল? কাল তো একটা সমাবেশ আছে, ঠিকমতো গাড়িও চলবে না। ভুলেই গিয়েছিলাম। আচ্ছা তাহলে রাতে দেখা করিও। ঠিক আছে। পরের দিন দুপুরে পরে আকাশে একটা ড্রোন উড়াতে থাকে, যার মধ্যে গুলি আছে। এক হাতে ক্যামেরা, অন্য হাতে ড্রোন দিয়ে উড়াতে থাকে। অনেকটা সময় দিয়ে ড্রোন উঠতে থাকে। আরও অনেক সাংবাদিক আছে যারা ড্রোন উড়াচ্ছে, সেজন্য পুলিশ বাহিনী এটাতে আর সন্দেহ করেনি। কিছুক্ষণ পরে নেতা এসে ভাষণ দিতে থাকে। চারপাশে সিকিউরিটি আর বডিগার্ড দিয়ে ভরা, সেজন্য আকাশ ড্রোন দিয়ে সুযোগ বুঝে গুলি করে নেতার মাথায়। এতে চারদিকে তো হইচই হয়ে যায়। কে আছো? নেতা সাহেবকে তাড়াতাড়ি করে নিয়ে যাও হসপিটাল, আর সব লোকদের সার্চ করো। এদিকে কে শুনে কার কথা? গুলির আওয়াজে অনেক লোকই ওখান থেকে পালাতে থাকে। সেই ফাঁকে আকাশও পালিয়ে যায়। তবে ড্রোন সিকিউরিটিগুলো নিজের কাছে রেখে দেওয়ার আগেই ড্রোনে থাকা বোমটা ব্লাস্ট হয়ে পুরো ড্রোন পুড়ে যায়। এখন আবার অনেকে বলবে ড্রোনে বোমা কেন রাখলো? কেননা যদি ড্রোনটা নষ্ট করে না দেওয়া হয় তাহলে ওই ড্রোন দিয়ে অনেক তথ্যই জেনে নেওয়া সম্ভব, সেজন্য এরকমটা করা। নেতাকে মেরে চলে আসে হোটেলে। অন্যদিকে সাব্বাস, তুমি তো অনেক কাজের একটা কাজ করে দিলে। আমার তো কাজই এটা। তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। টাকা পেয়েছি। তুমি তাহলে এখন আসতে পারো। পরে আবার যখন তোমাকে লাগবে আমি খবর দেব। ওকে, জানাবেন। তবে আপনাদের একটা কথা বলি, আসলে এখানে শফিক চৌধুরী আর আকাশ একজন আরেকজনকে কখনো চোখে দেখা তো দূরের কথা, ওরা একে অপরের নামটাও জানে না, শুধু ফোন নাম্বারে পরিচয়। সন্ধ্যার দিকে। কোথায় তুমি? এই তো হোটেলে। ছি, কি বাজে। বাজে কেন হবে? তুমি হোটেলে মেয়েদের সাথে। আরে তুমি যা ভাবছো তা না। আমার তো এখানে কোনো আত্মীয় নেই যে তার বাসায় থাকবো, সেই জন্য হোটেলে থাকা ছাড়া তো অন্য কোনো উপায়ও নেই। ওহ তাই বলো, আমি তো ভেবেছিলাম। মেয়েরা অনেক কিছুই ভাবে, সেগুলো সত্যি হয় না। সন্দেহ করাটা মেয়েদের অধিকার। কিন্তু আমি তো তোমার আপন কেউ না, তাহলে আমাকে নিয়ে। আসলে এখানকার বেশিরভাগ ছেলেরাই তো এইসবে আসক্ত, সেই জন্য বললাম আর কি। কি বলবে বলো? রাতে বের হব। দেশের তো কোনো খবরও রাখো না। কেন, কি হয়েছে? একজন নেতা যে মারা গেছে, তার খবর কি জানো না? ওহ, ভুলে গিয়েছিলাম। রাস্তায় তো অনেক কড়াকড়ি। ঠিক তেমনই, ট্রাফিকও অনেক বেশি। বাকিটা তো বুঝতেই পারছো। সবই আমি বুঝি, এতটা অবুঝ নই আমি। ওকে, তাহলে ঘুমান। এদিকে শফিক চৌধুরী মিষ্টি নিয়ে আসে, এনে তার লোকজনকে খাওয়াতে থাকে। বস, কিসের মিষ্টি? অনেক বছর পরে আমার পথের কাঁটা দূর হয়েছে। সত্যি বস, যে ছেলেটা এই কাজ করেছে তার বুদ্ধি আর সাহস আছে বলতেই হবে। টাকাও তো নিয়েছে অনেক বেশি, তাও 10 কোটি টাকা। কি বলেন বস, এত টাকা কেন? ওর রেট অনেক বেশি, তবে কাজও করে অনেক ভালোভাবে। বস, এবার কি করবেন? 2 সপ্তাহ পরেই তো ওই পোস্টের জন্য নেতা খোঁজা হবে। বুঝতে পেরেছি, এখন কি করতে হবে বলেন। বড় ভাইয়ের সাথে কথা বলে ওই পোস্টে আমি নিজে বসতে চাইবো। জানি উনি সহজে রাজি হবে না, সেজন্য তোরা একটা কাজ করবি।
3000 লোক জোগাড় কর। এত লোক নিয়ে কি করব? তোরা একটা সমাবেশ করবি, যে সমাবেশে তোরা আমাকে ওই পোস্টে রাখার জন্য একটা অনুষ্ঠান আর মিছিল করবি। তাহলে এটা মিডিয়াতে এলে আমার কাজ আরো সহজ হয়ে যাবে। এতে বড় ভাই নিজেই আমাকে ডেকে পাঠাবে। বা ওস্তাদ, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে সমাবেশ করবি, তবে 5 দিন পরে। কেননা সবে মাত্র মারা গেল, যদি এখনই সমাবেশ করিস তাহলে সবাই লোভী ভেবে নিবে। বুঝতে পেরেছি, চিন্তা করবেন না। পরদিন সকালবেলায় রিমা আর টিনা ইরাকে কল দেয়। কোথায় তুই? বাসায়। তোরা কোথায়? আমরা পুরনো বাড়িতে। ওখানে কেন? তোর সাথে কথা আছে, ওখানে চলে আয়। কি হয়েছে বলবি তো আমাকে? তুই আগে আয়, তাহলে বুঝতে পারবি। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। কিছুক্ষণ পরে ইরা সেই পুরনো বাড়িতে আসে। তবে এখন আপনারা যে ইরাকে দেখছেন আর আগে যে ইরাকে দেখেছেন, দুটো একই ব্যক্তি হলেও ওদের পার্সোনালিটি কিন্তু অনেক আলাদা। কীরকম তা আপনারা পরে জানতে পারবেন একটু পরেই। কি হয়েছে বল। আচ্ছা, নেতা যে মারা গেল তা তো জানিস। তাকে তো ড্রোন দিয়ে গুলি করা হয়েছে। সেটা আমরা জানি, কিন্তু এটা নিয়ে এখন আলোচনা করার কি আছে বল তো? আচ্ছা, এতে কিন্তু তোর বাবারই লাভ হলো। তোরা ঠিক কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ইরা, এই মার্ডারের পিছনে তোর বাবার হাত নেই তো? বাবার হাত কেন থাকবে? আমি মানছি বাবা একজন রাজনৈতিক লোক, উনি আর নেতা মিলে ওই পোস্ট পাওয়ার জন্য অনেক কিছু করেছে, কিন্তু তাই বলে বাবা ওনাকে মেরে ফেলবে? এটা তো মেনে নিতে পারছি না। কিন্তু উনি তো এটা করতেও পারে। তাই বলে 2 বছর পরে? আমারও তাই মনে হয়, ওটা অন্য কারোর কাজ। নয়তো একটা কথা বল, 2 বছর ধরে কোনো ঝামেলাই হয়নি, হঠাৎ করে কেন উনি করতে যাবে? তাহলে কার এত বড় সাহস এরকম কাজ করার? আচ্ছা, আকাশ ভাইয়াকে জিজ্ঞেস করব কি? তোর কি মাথা খারাপ? ও এসেছে ঘুরতে, ও কি করে বলবে এইসব? আরে বোকা মেয়ে, আমি বলতে চেয়েছি ওনাকে এই ব্যাপারটা বলি, দেখি ওসি কোনো সাহায্য করতে পারে কিনা। ওকে এই ব্যাপারে কোনো কিছু বলা যাবে না, কেননা ও যদি জানে আমাদের ব্যাপারে তাহলে অনেক ভয় পাবে। কি বলিস? উনি তো ভালোই মারামারি করতে পারে। মারামারি অনেকে পারে, কিন্তু সে জানে আমরা সাধারণ মেয়ে। যদি আমাদের ব্যাপারটা সবটা জানে তাহলে কি হতে পারে ভেবে দেখেছিস? তাহলে এখন কি করবি? খোঁজ নিতে থাক, কিছু তো একটা জানতে পারবো। ঠিক আছে, তা ভার্সিটিতে যাবে কি? আজকে আকাশকে নিয়ে বের হব। কিন্তু এই পোশাকে দেখতে কি খারাপ দেখাচ্ছে? দেখতে পুরো মাফিয়া কুইনের মতো লাগছে। এই পোশাকে ভয় না পেলেও তোকে দেখে চোখ যে ফেরাতে পারবে না, এটা কিন্তু আমি শিওর। যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস? দেখিস, আমার কথাই ঠিক হবে। দেখি না কি হয়। ওদের কাছ থেকে বিদায় নিয়ে আকাশকে কল দেয়, তারপর একটা ঠিকানা বলে আসার জন্য। আকাশও ঠিকানায় আছে, তাও খুঁজে পাচ্ছে না, সেজন্য কল দেয়। দেখতে পাচ্ছি না তো। আমি তো বসে আছি। আমার সামনে একটা কালো জ্যাকেট পরা মেয়ে বসে আছে। ওই মেয়ের সামনে এসে দাঁড়াও। পাবলিক দিয়ে মার খাওয়াতে চাও নাকি আমাকে? আরে মারবে কেন? তাহলে কি আদর করবে? করলেও তো করতে পারে। না, আমি যাব না। আচ্ছা তাহলে তুমি দাঁড়াও, আমি আসতেছি। কল কেটে ইরা আকাশের দিকে আসে। এতে আকাশ কিছুটা ভয়ে আছে, কেননা ইরা যে মেয়েটার সামনে যেতে বলেছিল সে মেয়েটাই ওর দিকে আসে। আকাশ ভয়ে পিছনে যেতে থাকে। তখনই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে। প্রথম কোনো মেয়ে ওকে জড়িয়ে ধরতে ওর শরীর কাঁপতে থাকে, যা ইরা ঠিকই বুঝতে পারে। প্লিজ আমাকে ছেড়ে দিন। এবার ইরা তো আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর আকাশের ঠোঁটের দিকে ইরা ওর ঠোঁট নিয়ে যেতে থাকে। ভয়ে আকাশের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এতে ইরা তো আরো মজা পেতে এগিয়ে যায় ধীরে ধীরে। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। কথাটা শুনে ইরার এত হাসি পায়, আকাশকে ছেড়ে দিয়ে হাসতে থাকে। আকাশও তাকে ইরার হাসি দেখতে থাকে। তারপর ইরা ওর চোখ থেকে সানগ্লাস সরায়, সাথে মুখের মাস্ক। এতে আকাশ অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে ইরার দিকে। এ কি তুমি? তুমি কি ভেবেছো? অন্য কেউ হবে? তেমন কিছুই ভেবেছি আমি।
আরে তুমি তো আমাকে এরকম পোশাক কখনো দেখোনি, সেই জন্য এরকম মনে হচ্ছে। ঠিক ধরেছ। তা আমাকে ডেকে আনার কারণ? আর বলো না, বাসায় বোর হচ্ছি সেই জন্য তোমাকে কল দিয়ে এখানে আসা। তা আমাকে একটা কথা বলতে পারবে কি? কি কথা? আচ্ছা, আমাদের এখানে একজন নেতা মারা গিয়েছে, তাকে তুমি চেনো? কই না তো, হঠাৎ এই প্রশ্ন কেন? আমি ভাবছি ওনার মতো একটা ভালো মানুষকে মারলো কে? কি, উনি একজন ভালো মানুষ ছিল? তাহলে শফিক চৌধুরী এটা কি বলল? উনি কি তাহলে মিথ্যে বলল আমাকে? কি ভাবছো এরকম করে? আমি ভাবছি অন্য কিছু। কি ভাবছো? ওই লোকটা যে ভালো মানুষ ছিল তা তুমি জানো কি করে? অনেকের কাছে শুনেছি। আচ্ছা এই কথাটা থাক, তুমি এখানে আর কতদিন আছো? এই তো 2-3 দিন। তারপর কি একেবারে চলে যাবে নাকি মাঝে মাঝে এখানে আসবে? কাজ পড়লে চলে আসবো। ও আচ্ছা, তাই বলো। তা তুমি তো কোনো কাজই করো না। কে বলেছে কাজ করি না? আমার অনেক কাজ, তা হয়তো তুমি জানো না। আচ্ছা চলো কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, চলো তাহলে। ওরা বেরিয়ে পড়ে। তারপর অনেক জায়গায় যেতে থাকে। রাতের বেলায় আকাশকে হোটেলের সামনে নামিয়ে দিয়ে এরা চলে যায় অন্যদিকে। ওমর, মাল কি রেডি আছে? জি বস, সব কিছু রেডি আছে। আচ্ছা শোন, একটা কাজ আছে। কি কাজ? ওই লোকটা কি এসেছে? এসেছে, মাল দিয়েছি, সাথে টাকা রেখে দিয়েছি। ভালো করেছিস। আচ্ছা শোন, আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় যাবি, আর এই 3 জনকে জীবিত নিয়ে এসে আটকে রাখবি। বাকিটা আমি যখন আসবো তখন দেখবো বিষয়টা। কি বলেন, এতগুলো দিন আটকে রাখবো? এতে কোনো সমস্যা আছে? না বস। কাজটা কালকেই করবে, আর কিছু লোককে এই ঠিকানায় পাঠাবে। এই অফিস থেকে 1 কোটি দিবে, সে টাকা রেখে দিবে। আচ্ছা আমাকে সব ডিটেলস বলুন, আমি সেই অনুযায়ী কাজ করে নিব। আকাশ ডিটেলস পাঠিয়ে দেয়। সকালবেলায় ওমর প্রথমে ওই লোকগুলোকে তুলে নিয়ে আসার জন্য যায়। অন্যদিকে আরও কিছু লোককে পাঠায় ওই অফিসে টাকা নিয়ে আসার জন্য। ওরা টাকা নিয়ে চলে আসে এইদিকে। ওই তোদের যেতে বলছে? আমাদের ডেকেছে। তার আছে এটা বল, তোরা কে? তোদের তো আগে কখনো দেখিনি। এখন থেকে প্রতিদিন দেখবি। মানে ঠিক বুঝলাম না। এত মানে মানে করতে হবে না, এখন চল আমার সাথে, তোদের কাজ আছে। না, আমরা যাব না। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমরা এখানে 20 জন আছি, আর ওরা মাত্র 5 জন। তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। দেখ ভাই, তোরা কে, কোথা থেকে এসেছিস তা আমরা কিছুই জানি না। তবে তোরা যদি নিজেদের ভালো চাস এখান থেকে চলে যা। শুধু শুধু আমি এখানে ঝামেলা করতে চাই না। ও আচ্ছা, তোরা কি ভেবেছিলি তোদের 20 জনকে রেখে আমরা এখান থেকে চলে যাব? তা তুই ভাবলে কি করে? কথাটা বলে 5 জন 10টা পিস্তল বের করে ওদের দিকে ধরে। এতে ওরা ভয় পায়, কেননা ওরা তো 20 জন, কিন্তু একটার বেশি পিস্তল নেই ওদের কাছে। আমাদের ছেড়ে দিন, আমরা স্যালেন্ডার করতেছি। কিন্তু কি ক্ষতি করেছি আমরা? কেন আমাদের ধরে নিয়ে যাচ্ছেন তা তো অন্তত বলবেন। তোদের কি জন্য নিয়ে যাচ্ছি তা আমি নিজেও জানি না, বড় বাস বলেছে বলে তোদের নিয়ে যাচ্ছি, সেজন্য কথা না বাড়িয়ে চল আমাদের সাথে। ওরা তো প্রাণের মাই চলে যায় ওমরের সাথে। ওদের 3 জনকে আস্থানে এনে রাখা হয়। বস আসা পর্যন্ত তোরা এখানেই থাকবে। উনি কি আমাদের মেরে ফেলবে? মেরে ফেলবে কিনা জানি না, ওইটা উনি বলতে পারে। ওমর ওই 1 কোটি টাকা ব্যাংকে জমা করে দেয়। এদিকে 2 দিন পরে আকাশ ফেরার প্রস্তুতি নেই। তখনই, তুমি কি আজকেই চলে যাবে? কেন বলো তো? তাহলে দুজনে একটা ছবি তুলে নেই। ছবি কেন? কখনো যদি আবার তোমার ওখানে আসি তাহলে তোমাকে খুঁজে নিতে যেন সুবিধে হয়। ঠিক আছে। ওরা দুজনে 2-3টা ছবি উঠিয়ে নেয়। এরা ওখান থেকে একটা ছবি মোবাইলে ওয়েল পেপারে দিয়ে রাখে। আকাশ বিদায় নিয়ে চলে যায়। এদিকে আকাশের যাওয়াতে ইরার মন অনেকটা খারাপ হয়ে যায়। কেন খারাপ হয় তা অনেকে আন্দাজ করতে পেরেছেন, সেজন্য নতুন করে আর বললাম না। যারা জানেন না তারা গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। কিছু দূর যাওয়ার পরে ছেলেগুলোর সাথে দেখা হয়। এ কি, তুই এখানে কেন? তোরা কে? এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি কাউকে মারলে মুখ দেখে মারি না। কিন্তু আজকে তুই কি করবি? ওই দিন যা করেছি তাই করব। দেখেছিস আমরা কতজন? দেখেছি। আজকে ওকে এত মার মারবি যেন সারা জীবন আমাদের কথা ওর মনে থাকে।
ওরা আজকে মারতে আসে আর আজকেও ওদেরকে মারতে থাকে। মেরে বন্ধুদের অবস্থা তো পুরো খারাপ বানিয়ে দেয়, কেননা ওই রেল স্টেশনে ট্রেন থামার পরে ওদের সাথে দেখা হয়। আবারও মার খেয়ে পড়ে আছে ওরা। কয়েক ঘন্টা পরে চলে আসে ওর আস্থানায়। সব কিছু ঠিক আছে তো? জি ভাই, সব কিছু ঠিক আছে। যাক ভালো। তা ওদের তিনজনের কি খবর? আটকে রেখেছি, ঠিক মতো দেখছে। একটা কাজ কর, ওদের নিয়ে আয় আমার সামনে। আচ্ছা যাচ্ছে। ওমর একটু পরে ওদের নিয়ে আসে, এরপর ওদের আকাশের সামনে এনে রাখে। ওরা তো কেঁদে পেরে অবস্থা খারাপ বানিয়ে নেয়। আমি তোদের মারবো না, তবে তোরা এখন থেকে কি আমার হয়ে কাজ কর। যদি রাজি হয়ে যাস তাহলে যেতে পারবি। আপনার হয়ে কেন কাজ করব? তাহলে তোদের একটা উদাহরণ দেই। কি রকম? দেখ, তোদের তো কোনো বস নেই। তোদের কেউ হুমকি বা উঠিয়ে নিয়ে আসলেও তোদের বাঁচানোর জন্য কেউ নেই। দেখ, আমি তোদের লোক দিয়ে উঠিয়ে এনেছি। 3 দিন হয়েছে। এই 3 দিনে তোদের কেউ খোঁজ তো দূরের কথা, বাঁচাতেও কেউ আসলো না। কথা তো ঠিক বলেছেন। এখন যদি তোরা আমার হয়ে কাজ করতি, তাহলে তোরা যে কোনো বিপদে পড়লে আমি তোদের সাহায্য করতাম। তবে খারাপ কাজ করলে আমি সেটাতে কখনো সাহায্য করব না। আমরা তো মাফিয়া, খারাপ কাজ করাই তো আমাদের কাজ। মাফিয়া হয়েও ভালো কাজ করা যায়। আমার লোকেদের আমি কয়েকটা কথা শিখিয়েছি। কখনো কোনো মেয়ে মহিলার ইজ্জতের উপরে আঘাত করা যাবে না। কখনো অসহায় মানুষের উপর হামলা বা তাদের কাছ থেকে জোর করে কিছু নেওয়া যাবে না। কখনো কোনো মহিলা মেয়ের কাছ থেকে কোনো কিছু ছিনতাই করা যাবে না। কিন্তু এইগুলো না করলে লোকজন ভয় পাবে কি করে? এটা আমার উপর ছেড়ে দাও, ওটা আমি দেখে নিব। তোমরা এখন যেতে পারো। 2 দিন সময় দিলাম তোমাদের। তোমরা ভেবেচিন্তে আমাকে উত্তর জানাবে। ঠিক আছে, জানাবো। ওরা চলে যাওয়ার পর ভাই, আমাদের তো এমনিতে 100 জন লোক আছে, এর বাইরে আবার লোক কেন? আজকাল 100 লোক কিছুই হয় না, এর চেয়েও বেশি লোক লাগবে। প্রতিটা মহল্লায় আর প্রতিটা জায়গায় লোক লাগবে আমার। এত লোক দিয়ে কি হবে? ক্ষমতা অর্জন করব, যেন একটা সময় পুরো ইন্ডিয়ায় আমি মাফিয়ার রাজত্ব করতে পারি। পুরো ইন্ডিয়ায় কিভাবে? আগে পুরো দিল্লি আমার আন্ডারে নিয়ে আসি, তারপর বাকিটাও দেখে নেব আস্তে আস্তে। ঠিক আছে ভাই। এভাবে 2 দিন কেটে যায়। এরা আর আকাশের মাঝে এখন মোবাইলে যোগাযোগ হতে থাকে। এইদিকে এই লোকজন তৈরি তো? জি বস, আপনি শুধু বলবেন, আমি লোকজন নামিয়ে দিব। ঠিক আছে, কাল তোরা একটা মিছিল নিয়ে বেরোবি। ওকে ভাই। বিকেলের দিকে শফিকের লোকেরা একরকম মিছিল নিয়ে বের হয়, যেখানে প্রায় 3000-এর বেশি লোক ছিল। ওরা পুরো এরিয়ায় স্লোগান দিয়ে যাচ্ছে। এদিকে পুরো স্লোগান মিডিয়ায় তাদের চ্যানেলে তুলে ধরে। কিছুক্ষণ পরে এইভাবেই চালিয়ে যা। ঠিক আছে। এভাবে অনেকক্ষণ মিছিল হওয়ার পরে বড় ভাই শফিক চৌধুরীকে ডেকে পাঠায় ওনার বাসায়। ভাই, আমাকে ডেকেছেন? ডেকেছি, বসো এখানে। জি ভাই, বলেন। এইসব কি? কোন সব? এখন মিছিল বের করার মানে কি? কি করব বলেন? যে মারা গেছে সে আমার অনেক কাছের একজন ছিল, তা তো আপনি জানেন। হ্যাঁ, তা আমরা সবাই জানি, কিন্তু আমার প্রশ্ন তো ওটা না। তা কি সেটা বড় ভাই? নেতা মারা গিয়েছে 7 দিন হলো, এর ভেতরেই মিছিল বের করেছো? তোমার মতন আরো অনেকেই তো আছে ওই পদটা নেওয়ার জন্য। সে আমি জানি, কিন্তু যার দিকে জনতা বেশি তাকেই তো পদ দেওয়া দরকার, তাই না? এটা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, আমি কাল ঘোষণা দিব ওই পদের জন্য, তারপর দেখি কি হয়। ভাই, আমি তাহলে আজকে উঠি। হ্যাঁ, ঠিক আছে। ওরা চলে যায় অন্যদিকে। ওমর, ওরা কোনো খবর দিয়েছে কি? কারা? যাদের আমার দলে যোগদান করতে বলেছিলাম। বস, ওরা তো বলেছিল আজকে রাতে ওরা আসবে। যাক, তাহলে তো ভালোই। যদি রাজি হয় তাহলে দলে টেনে নিব, আর যদি রাজি না হয় তাহলে খরচের খাতায় ফেলে দিব। ঠিক আছে, যা ভালো মনে করে। কিছুক্ষণ পরে ওরা 3 জন আসে। আকাশ ওদের সাথে কথা বলতে থাকে। ওরা 3 জন তো এসেছে, সাথেরও 5টা জায়গায় ছোটোখাটো কিছু মাফিয়া লোকেদেরও নিয়ে এসেছে। টানা 2 ঘন্টা আলোচনা করার পর তোমরা এই ফর্ম পূরণ করে দাও। তবে একটা কথা বলি, আমার দলে যোগ দিয়েছ ভালো কথা, তবে যে 3টা কাজ নিষেধ করেছি তা তো জানো। লোকজন মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়, সেজন্য ওদের নিজের দলে করে নেয়।
তারপর সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে। খাওয়ানো হলে ওরা চলে যায়। দেখলি তো কিভাবে কি করতে হয়। তা তো দেখলামই। পরের দিন বড় ভাই ওই পদ নিয়ে টিভিতে জানিয়ে দেয়। ওই পদের জন্য অনেকে তো উঠে পড়ে লেগেছে। সেজন্য শফিক চৌধুরী ওদের সবাইকে হুমকি দিয়ে বসিয়ে দেয় আর নিজেই ওই পদের জন্য কাগজপত্র জমা দিতে থাকে। কিছুক্ষণ পরে, আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আচ্ছা আব্বু, তুমি ওই পদের জন্য এরকম করতেছো কেন? ওইসব তুই বুঝবি না। তুমি একজন বিজনেসম্যান, সেটা না করে এখন নেতা হয়েছো, তাহলে এখন তোমার বিজনেস কেউ সামলাবে? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, বিজনেস তো চালাবই, সাথে এটাও। কিন্তু একসাথে কিভাবে? ওইগুলো আমার উপর ছেড়ে দে। ঠিক আছে, দিলাম তাহলে। কিছুক্ষণ পরে এরা আকাশকে কল দেয়। ওরা কথা বলা শেষ হওয়ার আগেই। তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছে। কি করব, ওইদিকেও তো কাজ, তোমার ওখানেও কোনো কাজ নেই যে আসবো? আমাকে দেখার জন্য তো আসতে পারো। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বললাম আমাকে দেখার জন্য তো এখানে আসতে পারো। তোমার তো কোনো কাজ নেই, এখানে চলে আসো। আমার তো 10 দিন পরে পরীক্ষা, এরপর সেটা 1 মাস লেগে যাবে। এক কথায় 1.5 মাসের আগে আমি বের হতে পারবো না। তাহলে তুমি পরীক্ষা দেওয়া শেষ করো, এর ভিতরে কাজ পড়লে চলে আসবো, নয়তো তুমি চলে আসিও। ঠিক আছে, তাই করো। এইদিকে শফিক চৌধুরী তো এই পদ পেয়ে যায়। তারপর তা আবার আকাশকে জানায়। সত্যি তুমি না থাকলে তো এই পদ আমার পাওয়াই হতো না। যাক, পদ যখন পেয়েছেন তখন সে পদের মর্যাদা ধরে রাখুন। এরপর কিন্তু তোমার জন্য কাজ আসবে একটা। কি কাজ? ওটার জন্য 30 কোটি দেব, তবে কাজটা 3 মাস পরে করতে হবে। সমস্যা নেই, করা যাবে। ঠিক আছে। এরপর দেখতে দেখতে ইরার পরীক্ষা শুরু হয়। অন্যদিকে আকাশও ধীরে ধীরে পুরো দিল্লি ওর আন্ডারে নিয়ে নেয়। বর্তমানে আকাশের হয়ে প্রায় 400 জন মাফিয়া কাজ করে, তাও এক একজন এক এক এরিয়ার মধ্যে। দেখতে দেখতে ইরার পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার পর ইরা ওর বাবার কাছে আসে। আব্বু, আমি একটু কয়েকটা দিনের জন্য নানুর বাড়ি থেকে ঘুরে আসি। ওটা তো তোর নানার বাড়ি। এমনিতেই কয়েকটা দিনের জন্য ঘুরে আসতে চাই। ঠিক আছে, যা তাহলে, তবে সাবধানে থাকিস, কোনো সমস্যা হলে আমাকে জানাবি। ঠিক আছে আব্বু। ওর বাবার সাথে কথা শেষ করে ইরা কল দেয় রিমিয়া টিনাকে। কল দিয়ে জানায়, তুই যে যাচ্ছিস, তা এই দিকের কি হবে? সেটাই তো, আমরা তো একা একা পারবো না। আরে, আমি 7 থেকে 10 দিন থেকেই চলে আসবো। কিন্তু হঠাৎ এতদিন থাকবি, ব্যাপারটা তো বল। এসে তোদের জানাবো, তবে তোরা সাবধানে থাকিস, বেশি ঝামেলায় জড়াবি না কিন্তু। এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা রাখি তাহলে, কালকে আমি যাব। সাবধানে থাকিস। কিছুক্ষণ পরে ইরা ওর সবটা গুছিয়ে নেয়। সন্ধ্যা হতে ট্রেনে ওঠে, যেতে থাকে। ভোরবেলায় ট্রেন থেকে নামে। অনেক ভালো লাগছে। এবার আকাশকে একটা কল দেই। ফোন বের করে হাতে নেয়। তখন কিছু ছেলে সে ফোন নিয়ে দৌড় লাগায়। এরা তো ব্যাগ রেখে যেতেও পারছে না, চিৎকারও করছে, তা ওরা শুনলো না। ছেলেগুলো ওদের বসের কাছে আসলো। ওরা রেল স্টেশনে মোবাইল, ব্যাগ এগুলো ছিনতাই করতে থাকে। বস, আজকে এই মোবাইল নিয়ে এসেছি। বাহ, অনেক দামি তো মোবাইলটা, কই দেখি তো। কথাটা বলে মোবাইলের আলো স্ক্রিনে অন করলো। তখনই আকাশের ছবি দেখে লোকটা তো ভয়ে শেষ। এই, তোরা কার মোবাইল নিয়ে এসেছিস? কেন ভাই, একটা মেয়ের কাছ থেকে। আরে শালা, ছবিতে থাকা লোকটাকে দেখেছিস? ছেলেগুলো তাকাই আকাশের ছবি দেখে ওরা নিজেরাও ভয় লোকটার পা ধরে রাখে। ভাই, আমাদের বাঁচান। তাড়াতাড়ি স্টেশন যা, ওই আপুকে ফোনটা দিয়ে ক্ষমা চেয়ে তারপর আসবে। জি ভাই, যাচ্ছি। এরপর ওরা 7 জন মিলে ইরাকে খুঁজতে থাকে। আসলে আপনারা অনেকেই ভুলে গিয়েছেন তো, এরা আকাশের সাথে একবার ছবি তুলেছিল, আর সেই ছবিটাই মোবাইলের স্ক্রিনে দিয়েছিল। সেজন্য ওরা তো ছবি দেখেছে, তাই কিছুক্ষণ পরে খুঁজেও পায়। এই নিন ম্যাডাম, আপনার ফোন। এরা এবার সামনে তাকায়, তাকিয়ে ছেলেটাকে দেখে ফোনটা নিয়ে নেয়। ম্যাম, আমাদের মাফ করে দিন, আমরা বুঝতে পারিনি আপনি কে আর আপনার পরিচয়। তোমরা তো মোবাইল চুরি করে নিয়েও গিয়েছো, তাহলে ফেরত দেওয়ার জন্য আবার খুঁজছিলে এতক্ষণ ধরে? ম্যাম, আমাদের মাফ করে দেবেন। ফোন দিয়ে চলে আসে
ফোন পেয়ে আকাশকে কল দেয়। কিছুক্ষণের মধ্যে আকাশও ওখানে আসে, তবে মুখ কিছুটা ঢেকে আসে। তারপর এরা আকাশকে দেখেই চিনে যায়। এতক্ষণে তোমার আসার সময় হলো? তুমি তো কলই করলে 20 মিনিট আগে। ও আচ্ছা, এখন আমার এইগুলো নিয়ে চলো। এখানকার সবচেয়ে ভালো হোটেলে তোমার থাকার ব্যবস্থা করব। আমি হোটেলে কেন থাকবো? হোটেলে না থাকলে আর থাকবে কোথায়? কোথায় আবার? তোমার বাসায়, তোমার সাথে। তুমি তো জানোই আমি একা থাকি। তো কি হয়েছে? আমার কোনো অসুবিধে নেই। এবার আকাশ তো নিজেই বিপদে পড়ে গেল। সেজন্য অমরকে কল দিয়ে বলে যেন ওরা বাকি সবটা একটু সাইড করে নেয়। 1 ঘন্টা পরে ইরাকে নিয়ে বাসে আসে। বাহ, এত পরিষ্কার! আমি তো জানতাম ছেলেরা অনেক এলোমেলো থাকে। তুমি তো পুরোই ফিট। ভেতরে চলো, তোমাকে রুম দেখিয়ে দেই। আমি কি আলাদা রুমে থাকবো নাকি? এই বাসায় তো 4-5টা রুম আছে। আমি আমার রুমে আর তোমাকে একটা রুমে দিব। জি না, আমিও তোমার সাথে তোমার রুমেই ঘুমাবো। এটা কেমন কথা? ঠিক কথা। চলো এখন তোমার রুমে। রুমে এসে ইরা ফ্রেশ হয়ে নেয়। আসার সময় খেয়ে এসেছে বলে সকালের খাবার খেতে হবে না, শুধু দুপুরের খাবার বাকি। তুমি তাহলে রেস্ট নাও এখন, আমি বাইরে যাব। দুপুরে খাবো কি? আমি খাবার নিয়ে আসব। বাসায় কি বাজার নেই? আছে তো। তাহলে তুমি কাজ শেষ করে আসো, আমি ততক্ষণে খাবার রান্না করে দিব। আচ্ছা, যা ভালো মনে হয়। এ বলে আকাশ তো বের হয়ে আসে। অন্যদিকে এরাও রান্নার কাজ শুরু করবে। তার আগে একটু রেস্ট নিতে থাকে। অন্যদিকে বস, এত সকাল সকাল কোথায় গিয়েছিলেন? কিছু কাজ ছিল। ওদিকে যাবেন তো এখন? 11টা বাজে। 2টার আগে কাজ তো শেষ করতে পারবো। সেটা তো হয়ে যাবে। তাহলে চলো কাজ সেরে আসি, সবাইকে খবর দাও। ঠিক আছে। মোটামুটি 100 জন লোক নিয়ে একটা মিটিং বসে। আজকে এত তাড়াতাড়ি মিটিং ডাকার কারণ কি? ওটা আমি জানি না, তোমাদের বসই সবটা বলবে। ঠিক আছে। 5 মিনিট পরে আকাশ ওখানে আসে। এসে সবাইকে সব কিছু বলতে থাকে। সবটা শুনতে থাকে। সবটা শোনার পরে তাহলে সবাই বুঝতে পেরেছো তো? রাস্তায় বা যে কোনো জায়গায় আমাকে দেখেছো, তাহলে ভুলেও আমার কাছে আসবে না। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের ইশারা না দিব ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কাছে আসা যাবে না। জি বস, বুঝতে পেরেছি। মিটিং শেষ হওয়ার পরে অমর, তুমি আস্তানায় যাও, আমি বাসায় যাব। ওখানে তো এতক্ষণ রান্না প্রায় শেষ হওয়ার দিকে। সমস্যা নেই, তোমরা খেয়ে নিও। কিছুক্ষণ পর আকাশ বাসায় ফিরে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখে রান্না শেষ আর ডাইনিং টেবিলে খাবারগুলো রাখা আছে। বাহ, মেয়ে তো দেখি রান্নাও পারে। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় একসাথে খেয়ে নেব। এ বলে চলে আসে রুমে এসে ইরাকে এরকম একটা অবস্থায় দেখবে যা আকাশ কখনো কল্পনা করেনি। লজ্জায় আকাশ চোখে হাত দেয়। এবার এরা বুঝতে পারে রুমে কেউ এসেছে, সেজন্য তাকিয়ে দেখে আকাশ। এভাবে চোখের হাত দেওয়ায় কি আছে? তোমার নিজের দিকে একবার তাকাও। ওহ, আসলে রুমে আমি একা থাকি তো, সেই জন্য এইগুলোর দিকে খেয়াল রাখি না। তো এসেছো যখন, ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবার খাবো। আগে নিজেকে তো ঢেকে নাও। সব তো দেখেই নিয়েছো, এখন আর ঢেকে কি করবো শুনি? একটুও লজ্জা শরম নেই দেখতেছি। যাক গিয়ে, আমি বরং ফ্রেশ হয়ে নেই। প্রশংসা করা হয়ে থাকলে এবার যাও। আকাশ গোসল করতে করতে ইরাও তৈরি হয়ে নেয়। কিছুক্ষণ পরে বের হয়। এবার ইরাও আকাশের বডি দেখে তাকিয়েছে, যা আকাশ বুঝতে পেরে তাড়াতাড়ি করে গেঞ্জি পরে নেয়। আরে এত তাড়া কিসের? চলো খেয়ে নেই। যাবো তো, আগে এটা বলো। কি বলবো? আমাকে দেখতে কেমন লাগছে? অনেক বেশি সুন্দর লাগছে। সত্যি বলছো তো? সত্যি বলছি। তাহলে আমাকে কোলে করে এক্কেবারে ডাইনিং টেবিলে বসাবে। কিন্তু তা করা কি ঠিক হবে? বাহানা না দিয়ে এটা বলো, তুমি আমার ওজন সহ্য করতে পারবে না? কি এত বড় কথা? কথাটা বলেই ইরাকে কোলে নিয়ে নিচে নামে, তারপর টেবিলে এনে বসায়। এবার ওরা দুজনেই খেতে থাকে। ইরা আকাশকে খাইয়ে দেয়। আকাশ ইরাকে খাইয়ে খাওয়ানো হয়ে গেলে আজকে আর কোথাও বের হব না, নাই তুমি বের হবে, সেই জন্য দুজনেই ঘুমাবো। আমার তো কাজ আছে। আমি যখন বলেছি কোথাও যাওয়া চলবে না, মানে চলবে না।
এমন রাগ দেখে আকাশও চুপ করে আছে, কোনো কিছু না বলে চুপচাপ শুনে যাচ্ছে। একটু পরে ওরা ঘুমিয়ে পড়ে। এক ঘুমিয়ে রাত 11টায় ঘুম ভাঙে। তারপর ওরা ফ্রেশ হয়ে নেয়। খাবার খেয়ে দুইজন কিছুক্ষণ টিভি দেখব, তারপর ঘুমাবো। আমি তোমার সাথে ঘুমাবো না। আমার সাথে ঘুমাতে সমস্যা কি শুনি? এই যে তুমি বারবার আমাকে জড়িয়ে ধরো। ধরেছি তো, কি হয়েছে? বেশি কথা বললে? না ঠিক আছে, আমি চুপচাপ থাকবো। মুভি শেষ করে দুইটাই ওরা ঘুমোতে যায়। সকালবেলায় ওরা দুজনে ঘুরতে বের হয়। তখন ওমর কল দেয়। ভাই আপনি কোথায়? এই তো বাইরে আছি। ভাই খবর পেয়েছি আপনার উপরে অ্যাটাক হবে। এই খবর তোদের আবার কে দিল? আমরা তো পেয়েছি খবর। এখন আপনি কথাই বলুন, নয়তো আস্তানায় চলে আসুন। ওখানে আসা যাবে না। একটা কাজ কর, এই ঠিকানায় 15-20 জন লোক পাঠিয়ে দে। কেউ আক্রমণ করতে আসলে ওদের যেন মেরে ফেলে। তবে সাবধান, কেউ যেন আমার পরিচয় না বলে, নয়তো আমার সাথে কথা বলে। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে 20 জন লোক এসে আকাশের চারিদিকে ছদ্মবেশে থেকে যায়। আকাশ যেখানে যাচ্ছে ওরাও সেখানে সেখানে যেতে থাকে। একটু পর, কই তোরা? জি বস, বলুন। ওই তো শালা বসে আছে, কিন্তু পাশে ওই মেয়েটাকে। তা জেনে আমাদের কি কাজ? আমরা এসেছি ওই ছেলেটাকে মারতে। একে মেরে চলে যাব, ব্যাস। চল আগে ওর সামনে যাই, তারপর ওকে ভয় দেখাই একটু। জি বস, চলুন। ওরা সামনে আসে। এদিকে আকাশ ওর লোকেদের ইশারায় চুপ থাকতে বলে। কিরে, তুই দেখি এখানে আইটেম নিয়ে ঘুরছিস? তোমরা কারা? আমাদের পিছনে কেন পড়েছো? সেটাই তো, আপনারা আমাদের পেছনে কেন পড়ে আছেন? তোকে কিছু করব না, কিন্তু তোকে যে মরতে হবে। কি করেছে? কি করছো তা জানি না, তবে তোকে মরতে হবে, এটা শুধু আমি জানি। মাত্র 10 জন এসেছেন মারার জন্য? এই মেয়ের দেখি মরার জন্য কোনো ভয়ই নেই। ঠিক বলেছেন বস। এখন এটাকে কি করব তা আগে বলেন। তোকে এরা মারো, ততক্ষণে আমি এই ফুলটুসিকে নিয়ে একটু ওইদিকে চাই। ওকে বস। ওরা কাছে আসবে। এবার আকাশ ইশারা দিলে ওর লোকেরা ওখানে আসে ওদের দেখে। তোরা কারা? কি চাই তোদের? তার আগে এটা বল, তোরা এখানে কেন এসেছিস? আমরা কেন এসেছি তা কি তোকে এখন বলতে হবে? হবে। যদি না বলিস তাহলে তোকে এখানেই মেরে ফেলবো। তোরা জানিস না আমি কে? যদি জানতি তাহলে এই কথাটা মুখের উপর কখনোই বলার সাহস পেতি না। ও তাই নাকি? তাহলে তো তোদের আগে দেখতে হয়। এই বলে ওরা মারামারি শুরু করে। এই সেই সুযোগে ইরাকে নিয়ে চলে আসে ওখান থেকে। কিছুটা দূরে আসার পর, ওরা কারা ছিল বলো তো? তা আমি কি করে বলবো? কিন্তু ওরা যেভাবে কথা বলছিল, আমার তো মনে হয় তোমাকে মারতে চাই। আমাকে মেরে কার কি লাভ হবে সেটাই তো বুঝতে পারছি না। যে যাক গিয়ে, আজকে আর ঘুরবো না, চলো বাসায় যাই আমরা। ঠিক আছে চলো তাহলে। ওরা বাসায় আসে। এরপর নিজের মধ্যে কথা বলতে থাকে। দুপুরে পড়ে। আচ্ছা তুমি তাহলে বাসায় থাকো, আমি কয়েকটা ঘন্টার মধ্যে চলে আসব। বেশি লেট করবে না কিন্তু। সন্ধ্যার দিকে ফিরে আসব। ঠিক আছে, মনে থাকে যেন। এদিকে আকাশ তো ওর আস্থানে আসে। ওখানে দেখে জীবন অনেকটা ভয় পেয়ে যায়। এ কি, তুই এখানে? আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? এরা তো আকাশের লোক, কিন্তু তুই কে? ওরে হামুক, উনি তো আকাশ। ভাই আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। আগে বল, কার কথায় তুই এই কাজ করেছিস? জাফর ইকবালের কথায়। ওমর, এই নামে কাউকে চিনিস? যতটুকু শুনেছি এরা নতুন একটা গ্যাং। একটা কাজ কর, এই জাফর ইকবাল সম্পর্কে খোঁজ নিতে থাক। কিন্তু এটাকে কি করব? ওকে আপাতত এখন আটকে রাখ, সাথে জাফর ইকবাল সম্পর্কে বাকি তথ্য ওর কাছ থেকে জেনে নে। ঠিক আছে। এরপর বাকি কাজ করতে করতে সন্ধ্যা হয়ে আসে। বাসায় এসে দেখে পুরো বাসা অন্ধকার। এতে ইরাকে নিয়ে আকাশ একটু ভয় পায়। সেজন্য মোবাইল লাইট জ্বালিয়ে রুমে আসে। রুমে আসা মাত্রই একগুচ্ছ গোলাপের পাপড়ি আকাশের মাথায় এসে পড়ে। আর সামনে একটা কেক, সামনে ইরা গোলাপি কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আকাশ তো ইরার এমন সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। হ্যাপি বার্থডে আকাশ, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। আকাশ প্রথমে অবাক হয়ে তাকিয়ে আছে ইরার দিকে। প্রথমত আকাশ ওর জন্মদিনে কথা ভুলে গিয়েছে। আবার ইরা যে ওকে এভাবে প্রপোজ করবে তা কল্পনাও করেনি। আই লাভ ইউ টু ইরা, থ্যাংক ইউ সো মাচ। ইরার হাত থেকে ফুল নেয়, তারপর ওকে জড়িয়ে ধরে। এরপর একসাথে কেক কাটে দুজনকে খাইয়ে দেয়।
সত্যি আমার তো মনেই ছিল না। জানি এরকমটা হবে, সেই জন্য আমার এখানে আসা, যেন তোমার জন্মদিন পালন করে আমার মনের কথাটা তোমাকে বলতে পারি। সত্যি আমি ভাবতেও পারিনি তুমি আমাকে ভালোবেসে এত বড় একটা সারপ্রাইজ দিবে। আসল সারপ্রাইজ তো রাতে দিব। কি সেটা? এখন তো বলবো না। তাহলে কখন বলবে? বলবো না, করব। আমি এখানে আর 5 দিন থাকবো, তারপর ফিরে গিয়ে বাবা মাকে তোমার কথা বলবো। তারপর তুমি বাবা মার কাছে আমাদের বিয়ের কথাটা বলবে। ঠিক আছে বলবো। এখন চলো খেয়ে নেই। এখন আমরা খাবার খাবো না। তাহলে কি খাবো এখন? এই যে দুজনকে খাবো। এটা আবার কেমন কথা? আমি তো বুঝতেছি না। কানে কানে বলি তোমাকে। ইরা কিছু একটা বলে, সবটা শুনে আকাশ কি বলবে তাও নিজেও বুঝতে পারছে না। তারপর যা হলো তা আপনাদের অজানাই থাক। সকালে 11টায় ওরা রেডি হয়ে নিচে নামে। আজকে এই অবস্থা, সামনে না জানি কি হয়। সামনে কি হবে মানে? ও তুমি বুঝবে না, আজকে সারাদিন তুমি আমার সাথে ঘুরবে। তুমি যখন বলছো তখন তো তা করতেই হবে। তুমি বসো, আমি রেডি হয়ে নিচ্ছি। এরপর ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। আকাশ ফোনে ফোনে ওর কাজকর্ম করতে থাকে। এদিকে অমর কল দেয়। জীবন সবটা স্বীকার করেছে। তাহলে ওর বসকে তুলে নিয়ে আয়। ঠিক আছে, তা মেরে ফেলবো নাকি আমাদের দলে আসার জন্য বলবো? সরাসরি মেরে ফেল ওকে। কিন্তু কেন? ওকে অফার করলে রাজি তো হয়ে যাবে, কিন্তু ও আবার ক্ষতিও করবে। বুঝতে পেরেছি বিষয়টা। কিছুক্ষণ পর ওমর চলে যায় অন্যদিকে। আচ্ছা শোনো, তুমি কখন যাবে আমার বাসায়? আগে তুমি যাও, তোমার বাবা মার সাথে কথা বলো। ও হ্যাঁ, তাই তো। তারপর তো আমি আসবো। ঠিক আছে। কিছুক্ষণ পরে ওমর তো ওই লোকটাকে উঠিয়ে নিয়ে আসে। জীবন আর ওর বসকে একসাথে বেঁধে রাখে। এইদিকে আকাশ ইরাকে বাসায় পৌঁছে দেয়। তুমি এখানে থাকো, আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করেই আমি আসতেছি। তবে বেশি লেট করবে না কিন্তু। 10টার আগেই ফিরে আসবো। ঠিক আছে। কিছুক্ষণ পর চলে আসে আস্থানায়। ওখানে এসে জীবন আর জাফরের সামনে বসে আছে। এখন বল, আমাকে কেন মারতে চেয়েছিস? আমাকে তো উনি বললো মারার জন্য। ও বলল আর তুই রাজি হয়ে গেলি? টাকার কারণ না, দরকারে বলুন। তোকে ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বলুন? তুই এই দিল্লি ছেড়ে চলে যাবি, আর কখনো এই দিল্লিতে তুই ফিরে আসবি না। জি আমি জানি। ওমর, ওকে ছেড়ে দে। তবে জীবন কথার যদি নড়চড় হয় তাহলে কিন্তু ভালো হবে না। যদি তোকে এখানে দেখি সাথে সাথেই মেরে ফেলবো। ঠিক আছে, ছেড়ে দিলাম। আর শোন ভাই, যা বলেছি তা শুনবি, কিন্তু এটাকে কি করব? এবার তুই বল, আমাকে মারার জন্য ওকে কেন পাঠিয়েছিস? আমি চেয়েছিলাম তোকে মেরে এই পুরো দিল্লিতে রাজত্ব করব। রাজত্ব করা কি এতই সহজ? 7 বছর ধরে আমি দিল্লিতে আছি, একে একে নিজের বাহিনী তৈরি করেছি, কিভাবে কি করতে হবে তা সব কিছু করেছি। আর তুই এসেছিস 2 দিনও হলো না। রাজত্ব করতে সময় লাগে না। ঠিক বলেছিস। আবার তেমনই জীবনটা দিয়ে দিতেও সময় লাগে না তেমন। এখন তাহলে আমাকে ছেড়ে দে। আমার কি মাথা খারাপ যে তোকে ছেড়ে দিব? তাহলে কি মেরে ফেলবি আমাকে? ঠিক ধরেছিস, তোকে আমি মেরেই ফেলবো। ওমর, ওকে নিয়ে যা। ওর বাকি লোকেদের তো মেরে ফেলেছিস, একটা কাজ কর, ওকে মেরে ফেল, তারপর কোথাও ভাসিয়ে দে। ঠিক আছে ভাই। জাফরকে মেরে রাতে সরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর আকাশ চলে আসে বাসায়। এরপর ইরা আর ওর দুষ্টু মিষ্টি ভালোবাসা চলতে থাকে। কিছুদিন পরে আমি আজকে ফিরে যাব। তাহলে ব্যাগপত্র গুছিয়ে নাও, আমি তোমাকে স্টেশনে দিয়ে আসবো। কিন্তু তোমাকে ছেড়ে যেতে যে ইচ্ছে করছে না। চিন্তা করো না, কয়েকটা মাসের মধ্যেই তোমাকে আমার কাছে পুরোপুরি নিয়ে আসবো। ঠিক আছে লক্ষ্মীটি। রাতে ইরাকে স্টেশনে দিয়ে আসে। পরদিন সকালে ইরা ওর বাসায় চলে আসে। তবে সকালে আকাশ কল করে ইরার খোঁজ খবর নিতে। বাসায় পৌঁছাতে আকাশ একটু শান্তি পায়। তুমি তাহলে তোমার কাজ করো, আমি এখন ফ্রেশ হয়ে ঘুমাবো। তোমাকে আমি ঘুম থেকে উঠে তারপর কল দিব। আচ্ছা, তাই করিও। এদিকে শফিক চৌধুরী আকাশকে কল দেয়। জি বলুন। তোমার জন্য একটা কাজ আছে। কি কাজ? একজনকে মেরে ফেলতে হবে, এবার 30 কোটি পাবে।
টাকা যখন বেশি তখন সে নিশ্চয় পাওয়ারফুল ব্যক্তি হবে। ঠিক ধরেছ। তাহলে কখন কিভাবে কি করতে হবে? 7 দিনের ভেতরে তোমাকে জানাবো। যখন জানাবো তখন চলে আসিও। ঠিক আছে। এদিকে 3 দিন পরে ইরা ওর বাবা মার সামনে বসে আছে। বাবা মা, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা? আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। ইরার মুখে এরকম কথা শুনে ওনারা একটু অবাকই হন, কেননা ওনারা এরকম কিছু শুনতে পারবে তা কখনো বুঝতেও পারেনি। তাই শফিক চৌধুরী, ঠিক আছে, ছেলেটি কোথায় থাকে ওর নাম ঠিকানা আমাকে বল, আমি বাকিটা দেখতেছি। আব্বু, ও দিল্লিতে থাকে। ওটা তো তোর নানার বাড়ি। ওখানেই একটা ছেলের সাথে আমার রিলেশন। আচ্ছা, আমার হাতে একটা কাজ আছে, 15 দিন পরে ছেলেটাকে আসতে বলিস। সত্যি বলছো তো? সত্যি বলছি। এই খবরটা ইরা আকাশকে জানায়। আকাশ ইরা দুজনেই তো অনেক খুশি হয়। 3 দিন পরে শফিক চৌধুরী আকাশকে ডেকে আনে আবার কলকাতায়। তবে আকাশ এই ব্যাপারে ইরাকে এখনো কিছু বলেনি, কারণ একসাথে যখন আসবে তখনই বলবে। তুমি তাহলে রেডি হয়ে নাও, আমি তোমাকে সব তথ্য পাঠিয়ে দিয়েছি, তুমি তোমার মতো করে কাজটা করে নাও। ঠিক আছে। এদিকে পুরো প্ল্যান করতে থাকে কিভাবে কি করবে। পরের দিন যখন বড় ভাই ওনার বাসার ছাদে উঠে, দূরে আকাশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। বড় ভাইকে দেখে গুলি করে মেরে ফেলে। এটাই হচ্ছে সেই বড় ভাই, যে বড় ভাইকে ধরে শফিক চৌধুরী নেতা হয়েছে। এখন তাকে মেরেই তার জায়গা নেওয়াটাই ছিল শফিকের মূল লক্ষ্য। বড় ভাইকে মেরে চলে আসে অন্যদিকে। বাহ, তুমি তো এই কাজটাও সহজে করে দিলে। আমার কাজ তো শেষ, এবার আমি ফিরে যাব। ঠিক আছে, যাও তাহলে। তবে 15 দিন পর একটা ছোট্ট কাজ আছে। কিরকম ছোট? আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ওকে মেরে ফেলতে হবে। তা 15 দিন কেন লেট করব? এখনই মেরে দেই। আসলে এখন তো মারা যাবে না। এখন সমস্যা কি? আমি তো এখনো ছেলেকে দেখিনি, আগে ছেলেটিকে দেখি, তারপর তোমাকে জানাবো। ঠিক আছে। ইরা কোনো কিছু না জানিয়ে আকাশ ওখানে হোটেলে থেকে যায়। তারপর ওখানে আরো কিছু মাফিয়ার লোকেদের জোগাড় করে ওদের সাথে কথা বলতে থাকে। তাহলে কলকাতায় আজ থেকে তোমরা আমার হয়ে কাজ করবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার হয়ে কাজ করব এখন থেকে। কোনো বিপদে পড়লে আমাকে জানাবে। ঠিক আছে ভাই। আমি এখানে আরো 2টা দিন আছি। এই 2 দিনে আরো কিছু লোক নিয়ে আসবো, এতে তোমাদের জন্য ভালো হবে। যা ভালো মনে করেন। 2 দিন ওখানে থেকে প্রায় 100 জন লোক রেডি করে, যারা আকাশ হয়ে কাজ করতে প্রস্তুত। ওদের সব কাজ বুঝিয়ে দিয়ে ওখান থেকে চলে আসে দিল্লিতে। এইদিকে আচ্ছা শুনো। জি ভাই, বলেন। এখন তো বড় ভাই আর বেঁচে নেই। সেটা তো জানি। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? বড় ভাইয়ের জায়গাটা যদি আমি নিয়ে নিই। ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তাহলে সেই ব্যবস্থাই করো। কিন্তু ওই পদের জন্য তো অনেক লোক পড়ে আছে। তারা পথের কাটা হয়ে দাঁড়াবে, তাদের আমি মেরে ফেলবো। সেই জন্য সবাইকে তুই সাবধান করে দে, কেউ যেন ভুলেও এদিকে না আসে। ঠিক আছে। এদিকে ইরার আকাশের সাথে কথা হতে থাকে। তখনই তোমার বাবাকে কি বলেছো? বাবা কোনো একটা কাজে অনেক ব্যস্ত, বলেছে ওই কাজটা হয়ে গেলে আমাকে বলবে, তখন আমি তোমাকে আসতে বলবো। ঠিক আছে, তাই করব। তুমি কিন্তু তোমার খেয়াল রাখিও। রাখবো, কিন্তু করো না তুমি। এদিকে দিন যেতে থাকে অনেক যাই ঝামেলার মধ্যে। শফিক চৌধুরী এই পদটা নিজের করে নেয়। যাক, অনেক বছর পরে আমার মনের আশা পূর্ণ হলো। বস, এবার তো মিষ্টিমুখ করাবেন। এই যে টাকা, যেভাবে পারিস সেভাবে আনন্দ করতে থাক। ঠিক আছে। এদিকে ইরার বাবা তো খুশি হয়, তাও উনি ইরার কাছে আসে। আজকে আমি অনেক খুশি, এজন্য তোর বয়ফ্রেন্ডকে আমাদের বাসায় আসতে বল, তারপর ওর সাথে কথা বলি। আচ্ছা, আমি ওকে এখনই কল করে বলে দিচ্ছি। কিছুক্ষণ পরে আকাশকে কল দিয়ে জানায়। খবরটা শুনে দুজনের খুশি ধরে রাখার মতো অবস্থায় ছিল না। কিছুক্ষণ পরে, ভাই কতদিনের জন্য যাবেন? তুমি কি করে জানো আমি কোথাও যাব? একটু আগে তো বললেন 2 দিনের মধ্যে যাবেন। আপনি তো কোথাও গেলে সহজে আর আসেন না। দেখি কতদিন থাকতে পারি। তাছাড়া কলকাতায় এখন আমার হয়ে 100 জন লোক কাজ করে। এটা কিভাবে করলেন? কয়েকটা দিন আগেই তো গিয়েছিলাম, তখন করেছি। তোকে বলবো করে করে আর বলাও হয়নি। সেসব কথা স্যার, এখন তুই আমাকে এটা বল। কি কথা?
এখানে আরও কোনো মাফিয়া গ্যাং আসেনি তো? মানে নতুন করে জন্মায়নি তো? কি যে বলেন, আমাদের ভয়ে এখানে মাফিয়ার লোক আসবে? এটা কি কখনো হতে পারে? বলা তো যায় না। আচ্ছা, আমি কালকে বের হব, তবে একসাথে আরও 2টা কাজ হবে। 2টা? কি কি? কলকাতায় ওরা সব কাজ ঠিকমতো করছে কি না, আর কয়েকজনকে মেরে ফেলার কন্ট্যাক্ট আছে। এটা তো ওদের বললে ওরাই মেরে ফেলবে। ওই কাজটা আমি করব। তা কবে যাবেন? ওই তো কয়েকটা দিন পরেই। ঠিক আছে, আমি তাহলে এই দিকটা সামলে নেব। ঠিক আছে, তাই করিও। 3 দিন পরে শফিক চৌধুরী নতুনভাবে বড় ভাইয়ের চেয়ারে বসে। আমার অনেক বছরের স্বপ্ন আজকে সত্যি হলো। সেটা তো অন্য কারোর জন্য। সত্যি ছেলেটার অনেক সাহস আছে বলতে হবে। একটা কাজ কর, কাল থেকে সব ব্যবসায় শুরু করব। এবার আর আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবে। তাহলে কাজে লেগে পড়। রাতে শফিক চৌধুরী বাসায় ফিরে এসে ইরার সামনে আসে। ইরা, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। ওই ছেলেটা আসবে তো? কোন ছেলে? ওই যে ছেলেকে তুই ভালোবাসিস। বললো তো কাল রওনা দিবে। সত্যি বলছিস? এদিকে ইরা আকাশকে কল দিয়ে তাড়াতাড়ি করে আসতে বলে। পরদিন সকালে আকাশ রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। ইরাও এসেছে এখানে। তুমি কেন আসতে গেলে বলো তো? আমি তোমাকে কতবার বলেছি ঠিকানা দাও, আমি চলে আসব। তোমাকে নিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, এখন চলো তাহলে। ওরা চলে আসে ইরার পাশে। তখন শফিক চৌধুরী নাস্তা করছিল। ইরা বাসায় নিয়ে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো, তুমি নাস্তা করে নাও, তারপর কথা বলতেছি তোমার সাথে। হ্যাঁ ইরা, তুইও বস এখানে। হ্যাঁ, খাবার শেষ করে ইরার পরিবার আর আকাশ বসে আছে। তুমি তো জানো ইরা আমাদের একমাত্র মেয়ে। ওর কোনো আবদার আমি কখনো ফেলে দেইনি, আর নাই কখনো ফেলেছি। সেই জন্য ওর কথায় তোমাকে এখানে আসতে বলা। এখন তুমি তোমার ব্যাপারে বলো আমাকে। আমার নাম পারভেজ হোসেন আকাশ। বাবা মা কেউ বেঁচে নেই। যখন আমার 10 বছর বয়স ছিল তখন দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। পর থেকে আমি একাই বড় হয়েছি। পড়াশোনা করেছি অনার্স পর্যন্ত। এর বাইরে চাকরি করি, মাসে 50,000-এর মতো স্যালারি পাই। আমার পরিচয় শুনে খুশি হলাম। তুমি সব সত্যি বলেছো, এতে আমি আরো খুশি। তুমি নিশ্চয়ই অনেক কিছুই জানো না আমার সম্পর্কে। এটার মুখে শুনেছি আপনি ছোটোখাটো রাজনীতি করেন, তারপর একজন নেতার আসনে বসেছেন, এখন আবার পুরো কলকাতার একজন বড় ভাই। সবাই তো জানো। এরা বলেছে বলেই জানি। আচ্ছা, তুমি কয়েকটা দিন আমার বাসাতেই থাকো, কেমন? কিন্তু তা কি করে হয়? এখানে থাকতে কি অসুবিধা হবে, নাকি বাড়িটা ছোট? কি যে বলেন আঙ্কেল, আমি ওইগুলো বোঝাতে চাই না। যদি এখানে থাকি এরা তো অনেক কিছু বলে ফেলে। এরা আমার লোক, এরা আমার কথার কোনো নড়চড় হবে না। তাছাড়া তুমি বাইরে থাকলে কেউ যদি তোমার ক্ষতি করার জন্য উঠে লেগে যায় তাহলে তো সমস্যা। এরা দেখছস বাবা কত ভাবে আমাদের জন্য, তাছাড়া কয়েকটা দিনেরই তো ব্যাপার। ঠিক আছে, আমি না হয় থাকবো, কিন্তু আমি কয়েকটা দিন পরে দিল্লিতে যাব। এরপর এসে এরপর কি? তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এখন চলো তোমাকে রুমে নিয়ে যাই। আকাশকে একটা রুম দেখিয়ে দেয়। তুমি তাহলে এখন ঘুমাও, আমি ভার্সিটি থেকে আসতেছি। ঠিক আছে। ইরা ভার্সিটিতে এসে রিমা আর টিনাকে সবটা বলে। কি বলিস আঙ্কেল রাজি তাহলে? কিন্তু কিভাবে হলো রাজি? তা জানি না, তবে ওকে নিজের করেই পাবো, এটাই আমার জন্য অনেক কিছু। আচ্ছা শোন, কাল একটা অপারেশন যাব। কোন জায়গায়? কাল জানিয়ে দিব। আচ্ছা আমি যাই তাহলে। অন্যদিকে শফিক চৌধুরী তো আকাশকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু ওর কল রিসিভ করছে না। আর করবেই বা কী করে, আকাশ তো ঘুমাচ্ছে। বিকেলে ঘুম ভাঙার পরে শফিক চৌধুরী নম্বর দেখে কল দেয়। জি বলুন। তোমাকে এতগুলো কল করেছি, কল রিসিভ করোনি কেন? ঘুমাচ্ছিলাম আমি। এইদিকে আমার ঘুম হারাম হয়ে গিয়েছে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ গিয়ে। আপনার এই রাগ অন্য কাউকে দেখাবেন। সরি বাবা, আসলে বুঝতেই তো পারছো, মাথা গরম থাকলে একটু রেগে যাই। হ্যাঁ যাক, বুঝতে পেরেছেন তাহলে। তবে এরপর যদি কখনো এরকম রেগে কথা বলেন আমার সাথে, তাহলে মনে রাখবেন
ওই দিনই আপনার শেষ দিন হবে। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি এরকম রেগে আর কখনো কথা বলবো না তোমার সাথে। হ্যাঁ, জন্য কল করেছেন বলুন। আগে যে বলেছি একটা ছেলেকে মারতে হবে, আরে ওই ছেলে তো এসেছে। তুমি তাহলে চলে আসো, তারপর ওই ছেলের ডিটেলস তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। এই বলে আবারও ঘুম। পরদিন ডিমি, ইরা আর টিনাকে নিয়ে একটা পুরনো বাংলোতে আসে। তোরা ওই দিকে যা, আমি এই দিকে যাচ্ছি। ঠিক আছে দোস্ত। ওরা তিনজনে ওখানে থাকা কয়েকজনকে মেরে ফেলে, তারপর ওখানে থাকা ড্রাগসগুলোকে জ্বালিয়ে দেয়। এবারের মতো কাজ শেষ। এরা আমাদের দেশটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এরা এভাবে আমরা কতদিন কাজ করব? এই দেশ থেকে এদের মতো পাপীদের শেষ করতে না পারবো ততদিন। কিন্তু তুই তো বিয়ে করে এখান থেকে চলে যাবি, তখন তো আমরা দুজন পারবো না। এটা তো ভেবে দেখিনি। তাছাড়া আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। আকাশ কখনো এখানে থাকবে না। তাহলে কি করবি ভাবছিস? বিয়ের আগেই একটা বড় দান নষ্ট করতে হবে। ওটাই ভালো হবে। ওরা চলে যায়। এখন হয়তো আপনারা ভাবছেন এরা এরকম কেন করছে। আসলে ওরা তিনজন যে কোনো মাদকদ্রব্য ও মারামারি হয়, ওরা সেখানে মাদকদ্রব্য বিক্রি করতে বাধা থেকে শুরু করে মাদকদ্রব্য এভাবে নষ্ট করে দেয়, যা একটু আগেও আপনারা দেখেছেন। একটু পরে ইরা বাসে আসে। তখন আকাশ বাসে ছিল না, কেননা ও তো ওর লোকেদের সাথে দেখা করতে যায়। এইদিকে বস বস, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল। আমাদের ওই জায়গায় যে ড্রাগসগুলো থাকার কথা, সব লোকদেরকে মেরে কে একজন সব কিছু পুড়িয়ে দিয়েছে। আর এত বড় সাহস হলো আমার মাল এভাবে নষ্ট করে? তবে খবর পেয়েছি 3টা মেয়ে ছিল। যত তাড়াতাড়ি পারো ওই মেয়েগুলোকে খুঁজে বের করো। জি স্যার, করব। তো সাহস ওদের আমার মালের উপরে হাত দেয়। এখন তাহলে কি করব? নতুন করে নিয়ে আয় মালগুলো। আচ্ছা, তাই করতেছি। ইরা তো বাসায় ফিরে এসে দেখে আকাশ নেই। তাছাড়া ও নিজেরও ও লোকেদের সাথে কথা বলার জন্য চলে যায়। এদিকে কিছুক্ষণ পর আকাশ ফিরে আসে। কোথায় ছিলে তুমি? এই তো বাইরে ঘুরতে গিয়েছিলাম। তাই বলে একা একা? তুমি তো বাইরে ছিলে, কল করেছিলাম তাও ফোন বন্ধ ছিল। সরি, আমি খেয়াল করিনি। এখন চলো খাবার খেয়ে নেই। ঠিক আছে, চলো তাহলে। খাবার খেয়ে ওরা গল্প করতে থাকে। এদিকে শফিক চৌধুরী বসে আছে। তখন বস, একটা কথা কি শুনেছেন? কোন কথা? আমাদের শহরে একটা নতুন গ্যাং এসেছে। তো কি হয়েছে? ওরা কি তোদের সাথে কোনো ঝামেলা করেছে? ঝামেলা করেনি, তবে ওরা অনেক কিছু করার চেষ্টা করতেছে। এক কথায় ওরা সমাজে কোনো অপরাধ হতে দিচ্ছে না। এই বাহিনীর সব খোঁজ খবর আমার চাই। বলা তো যায় না ওরা এই মালগুলো ওড়ানোর কাছে যুক্ত নয় তো? জি বস, দেখতেছি। এদিকে পরদিন আকাশ শফিক চৌধুরীকে কল দেয়। তুমি এসেছো কি? জি এসেছি। তোমাকে আমি ছবি আর ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী কাজটা করে নিবে। ঠিক আছে, পাঠান। কিছুক্ষণ পরে শফিক চৌধুরী আকাশকে 2টা ছবি আর ডিটেলস পাঠায়। সেগুলো দেখে অবাক হয়ে এই ছেলেকে কেন মারতে হবে? শফিক চৌধুরী যা বলে তা শুনে আকাশ নিচেই অবাক হয়ে তাও চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি কয়েকটা দিনের মধ্যে কাজ করে নিব, তবে এতে একটা সমস্যা আছে। কি সমস্যা? এখানে যদি ওকে মেরে দেই তাহলে অনেক দোষ আমার উপরে পড়বে। তাহলে এখন কি করা যায়? ও যখন ফিরে যাবে তখনই ওকে মেরে দিব, এতে করে কেউ সন্দেহ করবে না। ঠিক আছে, তোমার যেমনই ভালো হয় করো। ঠিক আছে। কল কেটে দিয়ে আকাশ নিজে অবাক হয়ে বসে আছে, কি বলবে নিজেই ভেবে পাচ্ছে না। তখন অমর কল দেয়। ভাই কবে ফিরবেন? এই তো 2 দিন পরে। তা ওই দিকটা সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু অস্ত্রের পরিমাণ অনেক কমে গেছে। এরকমটা কেন হবে? এখন লোকজন তো অনেক বেশি, সবার হাতে অস্ত্র দেওয়াতে কম পড়ে গেছে। আচ্ছা, আমি আসার পরে অস্ত্র আনিয়ে নিব। ঠিক আছে ভাই। এইদিকে ইরা হঠাৎ করে আকাশের কাছে আসে, এসে আকাশকে জড়িয়ে ধরে। কি ব্যাপার বলো তো? তুমি তো চলে যাবে, তাছাড়া তোমাকেই কয়েকটা দিন ঠিক মতো কাছেও পাই নাই। সেই জন্য আজকে যখন পেয়েছি একটু আদর তো করাই যায়। এই জন্য এরকমটা করা? ঠিক ধরেছ। 1 ঘন্টা পরে। অনেক হয়েছে, এবার উঠতে হবে। আমি কালকেই ফিরে যাব। তা আবার ফিরবে কখন তুমি? অনেক তাড়াতাড়ি আবার ফিরে আসব। তাও চিন্তা করো না, 7 দিনের ভিতরেই আমি চলে আসব। এরপর আমাকে তোমার কাছে নিয়ে যাবে তো? নিয়ে আসব, কিন্তু কিন্তু কি? তুমি এদের সবাইকে ছেড়ে
ওখানে থাকতে পারবে তো? তুমি পাশে থাকলে আমার আর কাউকেই লাগবে না। সত্যি বলছো তো? সত্যি। কিছু ঘন্টা পরে আকাশ বেরিয়ে পড়ে। ওকে রেল স্টেশনে দেওয়ার জন্য ইরাও সাথে আসে। তুমি তাহলে সাবধানে যাও। তুমিও সাবধানে যেও। আমি ছেলে মানুষ, আমার ক্ষতি কে করবে বলো? আমার বাবা তো এখনই পুরো কলকাতা শহরের বড় ভাই, যাকে বলে আমার ক্ষতি কে করবে বলো? আচ্ছা, তবে একটা কথা বলবো কি তোমাকে? বলো। কখনো যদি তুমি জানতে পারো তোমার বাবা অনেক খারাপ কাজ করার সাথে জড়িত, তখন কি করবে? বাবা রাজনীতি করে, সেই জন্য একটু আধটু খারাপ কাজ করতে তো হবেই, তবে সেটাও নিজের ভালোর জন্য। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আসি তাহলে। ঠিক আছে, তবে তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। ঠিক আছে। এরা ওর বাসে চলে যেতে থাকে। অন্যদিকে আকাশ কিছুক্ষণ পরে নেমে যায়। কেন নেমে যায় তারপরেই জানতে পারবেন। এদিকে আকাশ ওর আস্থানে চলে আসে। বস, আপনি এখানে? এসেছি একটা কাজে, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। আমাদের অনেক সৌভাগ্য আপনি নিজে এসেছেন আমাদের সাথে দেখা করার জন্য। আচ্ছা, শফিক চৌধুরীকে তো চিনো তোমরা? জি চিনি তো। ওনার সাথে আপনার কোনো ঝামেলা বা অন্য কোনো কিছু? তেমন কিছুই না, আমার কিছু তথ্য লাগবে। জি বলেন, কি কি তথ্য? বেশি কিছু না, শফিক চৌধুরী কি কি কাজ করে, কে কে ওর হয়ে কাজ করে, এই সব তথ্য আমার চাই। 2 থেকে 3 দিনের মধ্যে চলবে তো? চলবে, তবে সে যেন জানতে না পারে। তবে যদি ওরা বুঝে যায় ওদের ফলো করছো, তাহলে সে খবর শফিক চৌধুরীর কাছে যাওয়ার আগেই ওই লোকগুলোকে মেরে ফেলবে। কিন্তু এতে তো আমাদের জীবনের ঝুঁকি হয়ে যাবে। ওনার যে পাওয়ার এখানে। পুরো দিল্লি আমার কথায় চলে, মুম্বাইয়ে কিছু কিছু জায়গায় এখনো আমার কথায় ওঠে আর বসে, আর কলকাতায় আমার কতটুকু পাওয়ার আছে সেসব কিছু তো তোমরা জানোই। জি বস, তা তো জানি। তাহলে আমি এখন চলি। এরপর ভোরবেলায় ট্রেন ধরে আসে দিল্লিতে। ওখানে ওমর কয়েকটা দিন পরে একটা মিশনে নামবো। কাকে মারতে হবে? কাউকে মারতে হবে না, ওই মিশনটা আমি দেখে নিব। কিন্তু আমি এই যে এই দিকটা তুমি সামলাবে। ঠিক আছে। এদিকে শফিক চৌধুরী আকাশকে কল দেয়। ওই ছেলে কিন্তু দিল্লিতে চলে গিয়েছে, ওকে যেভাবেই হোক শেষ করে দিবে। একটা কথা জিজ্ঞেস করব কি? কি কথা? যদিও জিজ্ঞেস করাটা ঠিক না, তারপরেও না জিজ্ঞেস করে আর পাচ্ছি না। এই ছেলেটা তো অনেক সহজ সরল মনে হচ্ছে, তাহলে কেন ওকে শুধু শুধু মারতে চান? ছেলে আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে, ও কি ভেবেছে তো সহজে ওকে ছেড়ে দিব? বুঝতে পেরেছি। তখন পাঠক আর পাঠিকাগণ আপনারাও বুঝতে পেরেছেন তো এখনকার কাহিনী। আসলে শফিক চৌধুরী কোনোভাবেই আকাশকে মেনে নিবেন না, সেজন্য উনি ওকে মারার জন্য বলে। তবে উনি এটা জানে না যাকে মারতে যাই তাকে দিয়েই তাকে মারতে চাই। ব্যাপারটা একটু জোশ লাগছে না শুনতে? আপনারাই বলুন। চিন্তা করবেন না, সামনে তো আরও জোশ কাহিনী পড়ে আছে, যা আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এইদিকে আকাশ ওখানে পৌঁছালো তো? হ্যাঁ আব্বু, সকালে পৌঁছে গেল। ওকে বলিস 4-5 দিনের মধ্যে আসার জন্য। ঠিক আছে বলে দিব। কিন্তু কিন্তু কি বল? তোমাদের ছাড়া আমি একা একা ওখানে থাকবো কি করে? আরে আমরা তো মাঝে মাঝেই তোকে দেখতে যাব। সত্যি বলছো তো? তুই আমাদের একমাত্র মেয়ে বলে কথা, তোকে কেন মিথ্যে বলবো, তাই না? আচ্ছা, আমি ওকে বলে দিব। আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ। 2 দিন পরে ইরা একটা কিছুর খোঁজ পায়। সেখানে টিনা রিমিকে বলে, তোরা দুজন তাহলে প্রস্তুত থাকিস। আজ রাতে কি হামলা করবি? করব। রাতে ওরা 3 জন বেরিয়ে পড়ে। তবে আজকে ওরা একটা গাড়ি আটকায়। ওখানে থাকা সবগুলো বোমা আর ওই গাড়ি সহ ধ্বংস করে দেয়। ব্যাপারটা শফিক চৌধুরী জানতে পারে। বারবার এই মেয়েগুলো সাহস কি করে হয় আমার মালগুলোকে এইভাবে ধ্বংস করে দেওয়ার? কি করব কিছুই বুঝতে পারছি না বস। ওরা জানে কিভাবে আমরা কখন কি করি বা না করি। একটা কাজ কর, তাড়াতাড়ি করে খবর নে ওরা 3 জন থাকে কোথায়। ওরা কালো প্যান্ট আর জ্যাকেট পরে আসে, মুখে থাকে মাস্ক। এক কথায় ওদেরকে কোনোভাবে চেনা যাচ্ছে না। চেনা না গেলেও ওদের ধরতে হবে, এভাবে তো চুপ করে বসে থাকা যায় না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখতেছি। ইরা ওদের বাসে নামিয়ে দিয়ে চলে আসে।
ওর রুমে, তাও চুপি চুপি। এখন হয়তো অনেকেই বলবেন এরা এই কাজ কেন করে। আসলে এরা রিমি আর টিনা ওদের ভার্সিটিতে যখন বন্ধুত্ব করে তখন ওদের একটা ফ্রেন্ড ছিল। ও আবার অনেক নেশা করত। একটা সময় নেশা করতে না পেরে নিজের জীবনটা দিয়ে দেয়। সে থেকে ওরা তিনজন শপথ নিয়েছে কোনোভাবে ওরা আর ভার্সিটিতে কখনো নেশাদ্রব্য আসতে দিবে না। কোথাও থেকে যদি আসে তা ওরা সেটা ধ্বংস করে দিবে। ব্যাপারটা তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারও শফিক চৌধুরী অনেক টাকার লস হয়ে যায়, সেজন্য তো আবার ও রেগে যায়। কই তোরা? জি বস, বলেন। তোদের যে একটা কাজ দিয়েছি আমরা অনেক খুঁজো পাচ্ছি না। কি বলিস? পাচ্ছিস না? জি বস, সত্যি। বারবার এভাবে হামলা কি করে করে? আমরা তো অনেকবার খোঁজ নিয়েছি, তারপরেও পেলি না? আমার মনে হয় ওরা কোনো গ্যাং চালায় না। চালায় কি? মনে হয় কোনো পুলিশ বা অন্য কোনো লোক হবে। কিন্তু তাহলে ওরা সব মালগুলো সরকারকে না দিয়ে নিজেরা সেগুলো পুড়িয়ে দিচ্ছে কেন? এটাই তো বুঝতেছি না। আরো ভালো করে খোঁজ নিয়ে দেখ। ওকে, তাই করব। এদিকে ওরা খোঁজ নিয়েছে, অন্যদিকে আকাশ শফিক চৌধুরীকে কল দেয়। কি খবর তোমার? কোনো কিছুই তো আমাকে আর জানালে না। আমি তো আপনার মতো বসে থাকি না। সেটা যে থাকো না তা আমি জানি, তা কোনো খবর আছে কি? আমি তো ওই ছেলেকে মেরে ফেলেছি। কি বলছো? আরে এটা তো খুশির খবর। আচ্ছা, আমার কাজ আছে, রাখি তাহলে। ঠিক আছে। কিছুক্ষণ পরে শফিক চৌধুরী ইরার কাছে আসে। ইরা, আকাশ কবে আসবে? 2 দিন পরে আসার কথা। আচ্ছা, তাহলে একটা কল দিয়ে ওকে বল। কল তো দিচ্ছি, কিন্তু ফোন বন্ধ। মোবাইলে চার্জ নেই। হতেই পারে। যে আর কখনোই ফোন ধরবে না। তুই কি ভেবেছিস তুই যাকে তাকে ধরে নিয়ে আসবি আর আমি তার সাথেই তোর বিয়ে দেবো? এটা তুই ভাবলি কি করে? কি ভাবছো আব্বু? এমন কিছু না। চিন্তা করো না, ও ঠিকই চলে আসবে। অন্যদিকে আকাশ রওনা দেয়। এদিকে টিনা ইরাকে কল করে। একটা খবর পেয়েছি। কি খবর? এই ভার্সিটির মধ্যে কিছু ছেলে ড্রাগস নিয়ে আসবে কালকে। তাহলে তো আজকে আক্রমণ করতে হবে। ঠিক আছে, আমি রিমিকে বলতেছি। তাড়াতাড়ি করে বল তাহলে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে ওরা তিনজনে একটা বাংলোর কাছে আসে। আচ্ছা শোন, আমি ভিতরে যাচ্ছি, তোরাও আমার সাথে সাথে আয়। ঠিক আছে। কিছুক্ষণ পরে ওরা ভিতরে ঢুকে পড়ে। তারপর সে ড্রাগসগুলো নষ্ট করে দেয়। ওখান থেকে বের হবে তখনই খেয়াল করে সামনে 15 জন লোক দাঁড়িয়ে ওদের দেখার পরে। ইরা, এখন কি করবি? এরা তো সংখ্যায় অনেক বেশি। কি করবি? ইরা যা করা তাড়াতাড়ি করে বল। ওই সময় আকাশও ইরাকে কল দেয়। ইরা কল রিসিভ করে কিন্তু কথা বলে না। তখন কল কাটতে যাবে, আশপাশ থেকে কিছু ছেলের কথা শুনতে পায়। তখন মনোযোগ দিয়ে সেসব কথা শুনতে থাকে, যা বোঝার বুঝতে পারে। এরাই ছিল তাহলে। ওই ওদের এই বাড়িতেই বেঁধে রাখ। ওদের তিনজনকে বেঁধে রাখে, কিন্তু ভাগ্য ভালো ইরার মোবাইল ও বাড়িতেই আশেপাশে ফেলে রাখে। এদিকে আকাশ কাউকে কল দেয়। 5 মিনিটের মধ্যেই আমাকে এই নাম্বারের লোকেশন পাঠাবে। 5 মিনিট পর লোকেশন চলে আসে। আকাশ ওই লোকেশন থেকে 30 মিনিটের দূরত্বে ছিল। এইদিকে আচ্ছা, এরা তো 3 জন, দেখতেও তো হেব্বি সুন্দর। একটা কাজ করলে হয় না, এদের 3 জনকে নিয়ে একটু ফুর্তি করি, তাহলে রাতটাও রঙিন হয়ে যাবে। কথাটাও মন্দ বলিসনি। আচ্ছা, বসকে একটা কল দিয়ে জিজ্ঞেস করে নি, দেখি উনি কোথায় আছে আর কি বলে। ঠিক আছে, কল দে এখনই। একটু পরে কল দেয়। শফিক চৌধুরী কল রিসিভ করে। কি হয়েছে বল। বস, ওদের তো পেয়েছি। ওদের বলতে কাদের? ওই 2টা মেয়েকে। একটা কাজ কর, ওদের আটকে রাখ, আমি সকালে এসে ওদের ব্যবস্থা করব। ঠিক আছে বস। কল কেটে দেওয়ার পরে বস তো সকাল ছাড়া আসবে না। তাহলে সারা রাত এদের দিয়ে ফুর্তি করি, কি বলিস? এতগুলো লোক আমরা, এরা মারাও যেতে পারে। একটা কাজ করি, 2 জন করে আমরা 6 জন, বাকিদের কিছু করতে হবে না, তোমরা বাহিরে যাও। প্লিজ ভাইয়া, আমরা আপনাদের ছোট বোনের মতো, আমাদের ছেড়ে দিন প্লিজ। তোরা যে কাজটা করেছিস এতে তোদের কোনো ক্ষমা নেই। প্লিজ ভাইয়া, এই রকমটা করবেন না, আমাদের ছেড়ে দিন। বললেই হলো নাকি? তোদের ছেড়ে দিয়ে আমরা বিপদে পড়বো নাকি? আচ্ছা, আগে কিছু মদের ব্যবস্থা কর, তারপর নেশা উঠবে এর সাথে। কথাটা বলেই হেসে ওঠে। এদিকে আকাশ লোকেশনে আসে। ইরার মোবাইলও খুঁজে পায়। সামনে একটা বাড়ি দেখে সেখানে যায়। ভিতরে যে লোক আছে তাও বুঝে ভিতর থেকে কথার আওয়াজ আসে, সেজন্য দরজায় লাথি মারে।
এতে দরজা ভেঙে 4 জন সামনে এসে পড়ে। ওই কে তুই? আমি কে তা জেনে তোদের কাজ নেই। তোদের কি হাল হবে সেটাই তোরা এখন ভাবতে থাক। প্লিজ আমাদের ছেড়ে দিন। আকাশ কারোর কথা শুনেনি। ওখানে থাকা একজনকে ছাড়া বাকি সবাইকে মেরে ফেলে। যাদের ধরে এনেছিস ওরা কোথায়? ওরা ভিতরের রুমে। দরজা খুলে দে তাড়াতাড়ি। আকাশের রাগ দেখে ছেলেটি দরজা খুলে দেয়। ভিতরে আকাশ আসে। ওকে দেখতে পেয়ে ইরা তো দৌড়ে এসে জড়িয়ে ধরে। আকাশ, আমাদের বাঁচাও। তোমরা এখানে কি করে এলে? আর এই পোশাক কেন তোমাদের? আমরা আড্ডা দিয়ে ফিরছিলাম, তখন রাস্তা থেকে ওরা আমাদের তুলে এনেছে। এই বল, ওদের কেন ধরে এনেছিস? বিশ্বাস করুন, ওদের রাস্তা থেকে ধরে আনিনি। তাহলে কোথা থেকে এনেছিস? এরপর ছেলেটি সবটা বলতে থাকে। সব শুনে আকাশ তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ইরার দিকে তাকায়। ইরা তো কোনো কথাই বলছে না। ইরা, কথাগুলো কি সত্যি? কোন কথা? এই ছেলেটি যা যা বলেছে। সত্যি। কিন্তু তুমি কেন এইসব করতে গেলে? এর পিছনে কারণ আছে। কি কারণ? বলবো তোমাকে, আগে এখান থেকে চলো, পালাই আমরা, এদের বস চলে আসবে। ওই বল, কে তোদের বস? বলবো না। না বললে তোকে তো মেরে ফেলবো আমি। মেরে ফেল, তাও বলবো না। কথাটা বলে ছেলেটি ওখানে একটা ট্যাবলেট খেয়ে নেয় আর ওখানেই মারা যায়। এদিকে ছেলেটির মোবাইল নিয়ে আকাশ চলে আসে। তারপর পুরো বাড়িতে বোমা দিয়ে ধ্বংস করে দেয়। তারপর ওদের নিয়ে দূরে কোথাও আসে। এখন বলো, এইসব করার মানে কি? এই সব কিছু করেছি আমি নেশা থেকে ছেলে মেয়েদের দূরে রাখার জন্য। কিন্তু তুমি পুলিশকে জানাও। জানিয়েছি ওদের অনেকবার। তাহলে ওরাই তো বাকি কাজ করে নেবে। তোমার কি দরকার ঝামেলা করার? ভাগ্য ভালো আমি চলে এসেছি, নয়তো কি হতো একবার ভেবে দেখেছো? কি করব, পুলিশকে অনেকবার জানিয়েছি, ওরা তো উল্টো টাকা খেয়ে নিজেরাই সরে গিয়েছে। এই জন্য তোমার এইসব করা? আসলে ভাইয়া, এর পিছনে আরও কিছু কারণ আছে। কি কারণ? আমি বলছি তোমাকে। এরপর ইরা সবটা বলতে থাকে। ইরা কি কি বলেছে তা কিন্তু আপনাদের আগেও একবার বলা হয়েছে, সেজন্য নতুন করে বলার মতো আর কিছুই নেই। সবটা শুনে আকাশ, একটা সত্যি কথা বলবে কি? কি কথা বলো? এইসব জানার পরে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আরে পাগলি কোথাকার, আমি তোমাকে কখনো ছেড়ে চলে যাব না। আমি তোমার পাশে আছি আর থাকবো সব সময়। এরা আবারও আকাশকে জড়িয়ে ধরে। তারপর ওরা গাড়িতে বসে। এরা বাসায় ফিরে আকাশকে নিয়ে। শফিক চৌধুরী তো আকাশকে দেখে অবাক হয়। কি ব্যাপার, ওই এখানে কি করে এলো? আব্বু, কি ভাবছো তুমি? না কিছু না, তোরা রুমে যা, ফ্রেশ হয়ে নে। হ্যাঁ ঠিক আছে। যে যার মতো ফ্রেশ হতে যায়। এদিকে আকাশ ওর মোবাইল থেকে নাম্বারটা বের করার পর চেনা চেনা লাগতেছে, তাই ওর মোবাইলে থাকা নাম্বার মিল করে অবাক হয়। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমিও দেখি কোথাকার পানি কোথায় গড়ায়। এদিকে শফিক চৌধুরী তো আকাশকে কল দেয়। জি বলুন। তুমি তো বলেছিলে আকাশকে মেরে ফেলেছো, কিন্তু এখন তুই আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলেন? তাহলে কি ওকে মনে করে অন্য কাউকে মেরে ফেললাম? আপনি চিন্তা করবেন না, আমি আমার লোকেদের বলে দিচ্ছি, ওরাই ওকে শেষ করে দিবে। যা করার একটু তাড়াতাড়ি করো, সময় যে একদম হাতে নেই। ঠিক আছে। এদিকে ইরা তো অনেক খুশি হয়ে যায়, কেননা আকাশ সবটা জানার পরও ইরাকে যে কোনো কিছু বলেনি, সেজন্য। পরের দিন। আব্বু, এবার তাহলে আমাদের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, করবো ব্যবস্থা। তা তোরা কোথাও থেকে ঘুরে হয়? বাইরে বা দূরে কোথাও যাবে না। এবার যদিও যাই, আকাশকে বিয়ে করে ওর কাছে ফিরে যাব একসাথে। এদিকে ইরার আব্বু না পারছে কোনো কিছু বলতে, না পারছে কোনো কিছু সইতে, তা উনি নিজেকে শান্ত রাখে। এইদিকে আচ্ছা ইরা, আমাকে একটা কথা বলো তো। কি কথা বলো? আগে বলো, পুরো কথাটা শুনে রাগ করবে না? আরে আগে বলবে তো। যদি কখনো জানতে পারো তোমার বাবা একজন খারাপ মানুষ, তখন কি করবে? বাবা এরকম খারাপ মানুষ হতেই পারে না। হতে পারে। তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে? গতকাল তোমাকে যারা উঠিয়ে নিয়ে গিয়েছিল, আর তুমি এতগুলো বছর ধরে যাদের ড্রাগসগুলো নষ্ট করেছো, তুমি তো জানো না ওইগুলো কারা ছিল। কার ছিল ওইগুলো? ওইগুলো তোমার বাবা ছিল। ধুর, বাবার হতে যাবে কেন?
তোমার কি বিশ্বাস হচ্ছে না? মোটেও বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, তোমার বাবা তো একটু পরেই বের হবে, তখন ওনাকে তুমি ফলো করো, তাহলেই বুঝতে পারবে। কি বুঝতে পারবো? আগে ফলো তো করো। আকাশের কথাই ইরা ওর বাবাকে ফলো করতে থাকে। শফিক চৌধুরী চলে আসে ওই বাড়িতে, যে বাড়িতে ইরা আর ওর বান্ধবীগুলো ছিল। শফিক চৌধুরী ভিতরে এসে সবাইকে এইভাবে মারা যেতে দেখে অবাক হয়। পিছনে যখন তাকায় তখন তো আরও বেশি অবাক হয়, কেননা পিছনে ইরা দাঁড়িয়েছিল ওকে দেখার পর। এ কি ইরা, তুই এখানে? আমি এখানে কেন তা তোমাকে পরে বলবো, আগে বলো তুমি এখানে কেন? আমি তো এসেছি এমনিতে। আমি জানি তুমি এখানে কেন এসেছো। তাহলে বল। তুমি এসেছো গতকাল রাতে আটকে রাখা ওই 3টা মেয়েকে দেখার জন্য। তুই কি করে জানিস? কেননা ওই 3টা মেয়ের মধ্যে একটা আমি ছিলাম। বলছিস তুই? তাহলে কি এত মাস ধরে তুই? ঠিক ধরেছ, আমি এতগুলো মাস ধরে এইসব করে এসেছি, কিন্তু আমি ভাবতেও পারিনি তুমি এত সব কিছুর মূলেই থাকবে। আকাশ, তুমি ইরার মনে এসব ঢুকিয়েছো তাই না? আপনিও তো আমাকেও ছেড়ে দিলেন না। তোমার আবার কি করলাম? দিল্লিতে যাকে সুপারি দিয়েছেন আমাকে মারার জন্য। কি বলছো আকাশ তুমি? আমি ঠিকই বলছি। তোমার বাবা নেতা হওয়ার জন্য সবাইকে এক এক করে মেরে ফেলেছে। শুধু ওদের মেরে শান্ত হয়নি, তোমার বাবা আমাকেও মারতে চেয়েছে। তুই এত কিছু জানিস কি করে? কে তুই বল? আমার পরিচয় জেনে আপনার কোনো কাজ নেই। ইরা, তুমি কি তোমার বাসায় ফিরে যাবে নাকি আমার সাথে আমার বাসায়? আমি যেমন বাবাকেও ছাড়তে পারবো না, তেমনি তোমাকেও না, কারণ তোমরা দুজনেই তো একই রকম এখন হয়ে গেলে। একই রকম বলতে? আমার বাবা যেমন অনেক খারাপ কাজ করেছে, তেমনিও বাবাকে সাহায্য করে খারাপ কাজ করার অনেক বেশি। আকাশ আবার আমাকে কখন সাহায্য করলো? তুমি দিল্লিতে যাকে দিয়ে তোমার চেয়ে উপরে যারা ছিল তাদের মেরেছো। কি? তার মানে ওটা আকাশে ছিল? আমি ছিলাম, সেজন্যই আমি নিজেকে মারতে পারিনি। কিন্তু আমি একটা কথা এখনো বুঝতে পারছি না। কি কথা? তুমি এইসব কি আগে থেকেই জানতে? কয়েকটা সপ্তাহ আগে আমি তোমার কাছে গিয়েছিলাম, তখন আমার মোবাইল চুরি হয়ে যায়। আমার সাথে যখন দেখা করছো তোমার হাতে তো মোবাইল দেখছিলাম আমি। যারা চুরি করেছিল মোবাইলের স্ক্রিনে তোমার ছবি দেখার পরে আমাকে আবার ফেরত দিতে গিয়েছিল, তখন আমি ওদের জিজ্ঞেস করাতে ওরা আমাকে সবটা বলে। সবটা শুনে তোমার রাগ হয়নি? প্রথমত রাগ হয়েছে, কারণ তুমি নিজের পরিচয় গোপন রেখে আমাকে ভালোবেসেছো, কিন্তু যখন জানলাম তুমি কোনো খারাপ কাজ করো না, তখন আর তোমাকে না করতে পারি না। প্রথমে তো ভেবেছিলাম স্টেশন থেকে চলে আসবো, কিন্তু তুমি কোনো খারাপ কাজ করো না, সেই জন্য আমি আর চলে আসিনি। আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনিও আমাকে ক্ষমা করে দিবেন? তোমরাও আমাকে ক্ষমা করে দিও। তুমি আবার কি করলে? এই যে আমি তোমাদের না জানিয়ে এতগুলো মাস ধরে এইগুলো করে এসেছি। চিন্তা করিস না মা, আজ থেকে আমি ভালো হয়ে যাব। হ্যাঁ, 2 নম্বরই সব কিছু আমি ছেড়ে দেবো। হ্যাঁ, সব কিছু ছেড়ে দেবো। হ্যাঁ, কিন্তু আমি কিভাবে ছাড়বো? তুমি তো খারাপ কিছু করছো না, সেই জন্য তোমাকে না ছাড়লেও হবে। কেননা আমি এতদিন থেকে যা বুঝলাম, দিল্লির লোকেরা তোমার প্রতি কোনো রাগ নেই। তাহলে আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? একদমই না। তাহলে বিয়েটা এবার হবে? হবে। নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব। কিছু ঘন্টা পরে ওদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে এখন থেকে আমার সাথে কিন্তু হিসেব করে কথা বলবে, ঠিক আছে? কেন বলো তো? কারণ আমি তো সাধারণ বউ না, আমি এখন একজন টপ মাফিয়া কিংয়ের বউ যে হই। এতটুকু সম্মান তো পাবই আমি, কি তাই না? আজ রাতে তোমাকে পুরো সম্মানটাই দিব। এই বলে আকাশ ইরাকে বুকে জড়িয়ে নেয়, আর ওখানেই শেষ হলো গল্পটা। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।